আমরা আমাদের স্টুডেন্টের সাথে যখন ডিল করি, আমরা সরাসরি একটা স্টুডেন্টকে আগে বলতে দেই। তার যে ডিজায়ারটা, তার যে আসলে ইনটেনশনটা কি, সেটা প্যারেন্টস হোক, স্টুডেন্ট হোক, তারা আমাদেরকে এটা বলবে। দেখেন, একটা কনসালটেন্সির মূল শর্ত হচ্ছে আগে শোনা, তারপর বলা। বাংলাদেশে উচ্চশিক্ষার ডেস্টিনেশন আমার মনে হয় এই মুহূর্তে মানে অলিখিতভাবে ৫ টা। আমাদের শুধুমাত্রই উচ্চশিক্ষার জন্য এই দেশগুলোতে টার্গেট করা উচিত। এডুকেশন মাইগ্রেশন হয়, ইটস টোটালি ডিফারেন্ট কেস অফ ইস্যুস। হ্যাঁ? সেক্ষেত্রে আর যদি আপনি মনে করেন যে এডুকেশন আসলে শিক্ষা ব্যবস্থা, পড়াশোনা সে করাতে চায় এবং ছেলে ভালোমতো পড়াশোনা করুক, প্যারেন্টসরা যদি চান, সেক্ষেত্রে আসলে সাবজেক্ট ম্যাটার করে, দেশটা ম্যাটার করে না। প্রতিটা দেশের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা বায়োলেটারাল মাল্টিলেটারাল চুক্তি থাকে কিছু। মালয়েশিয়াতে যে সকল ছাত্রছাত্রীরা পড়তে যাচ্ছে বা যায়, আপনাদের এই ইউনিভার্সিটিগুলোতে গড়ে কেমন খরচ হতে পারে বাংলাদেশী টাকায়? এভারেজ আপনার ৭ থেকে ৮ লাখ টাকা। এছাড়া আরো অনেক কম আছে। ৩.৫ লাখ, ৪ লাখ, ৫ লাখ এরকম ইউনিভার্সিটিও আছে বছরে যায়। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাদিদ। আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত যে সকল প্রশ্নগুলো আমাদের মনে সচরাচর এসে আসে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব। বর্তমান প্রেক্ষাপটে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের দেশের যে বাস্তবতা, সে বাস্তবতা অনুযায়ী আমাদের কি ধরনের পদক্ষেপ নেয়া উচিত? আমরা কোন দেশগুলোতে আমরা চেষ্টা করতে পারি? এবং আমাদের শিক্ষার্থীরা কি ধরনের ভুল করে থাকে? এই সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং বিদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে একটি বিশাল বড় ফারাক রয়েছে। আমরা আমাদের দেশের যারা বাংলাদেশ থেকে যারা বিদেশে যারা পড়তে যেতে চান, তাদের প্রায় সময় এই যে ডিফারেন্স গুলো থাকে, এই ডিফারেন্স গুলো নিয়ে তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করব এই আপনাদের যে সকল প্রশ্নগুলো আছে বা যে সমস্যার বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে শুধু সমস্যা না, সমস্যার সাথে যে সকল সম্ভাবনাগুলো আছে, এই সম্ভাবনার বিষয়গুলো নিয়ে আমরা একজন এক্সপার্টের ওপিনিয়ন নেয়ার চেষ্টা করব, যিনি এই সেক্টরে দীর্ঘ প্রায় ১২ বছরের বেশি ধরে কাজ করছেন। আমাদের সাথে উপস্থিত আছেন আ আইজেএ স্টাডি কনসাল্টিং বিডি এর কর্ণধার জনাব ইভান জামাল আহমেদ। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম জাদিদ। আ ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আপনি আমাকে এইখানে ডেকেছেন জি। এই বিষয়ে কথা বলার জন্য। আ তবে একটা কারেকশন দিতে চাই। সেটা হচ্ছে যে আমি আ বিগত ১২ বছরে যে কথাটি বললেন, এখানে কারেকশনটা হচ্ছে যে আমি বেসিক্যালি কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে বিগত ৭ বছর ধরে প্রাতিষ্ঠানিকভাবে। প্রাতিষ্ঠানিকভাবে। জি। আচ্ছা। ওকে, তবে হ্যাঁ। বিগত সময়ে যখন আমি পড়তে গিয়েছিলাম সুইডেনে জি, আফটার মাই গ্র্যাজুয়েশন সেটা হচ্ছে আপনার লাস্ট ইয়েতে। সেই সময় কিছু বছর আমি যখন পড়াশোনা করেছি, তখন আমি এই ক্ষেত্রে আমি যেহেতু স্কলারশিপ নিয়ে গিয়েছিলাম, তো এখানে অনেক স্টুডেন্ট ছিলেন যারা আসলে পরবর্তীতে আমার জুনিয়ররা তারা আসতে চেয়েছেন বা আমার সমসাময়িকরা অনেকে পরের ইয়ারে যখন আসতে চেয়েছেন, তো সেক্ষেত্রে আমি কিভাবে আমার স্টেপগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি আরকি আচ্ছা, আপনি তো অ্যাডমিশনের ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। জি, আপনার গ্র্যাজুয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জি। হয়েছে। তো আ আপনি উচ্চশিক্ষার জন্য আপনি কেন আ বিদেশকে বেছে নিলেন? মানে আপনার প্রেক্ষাপটটা কি ছিল? বিশেষ করে ২০১০ সালে আ বাংলাদেশ থেকে যখন মানুষ আ বাইরে চলে যায়, তখন তাদের চিন্তাভাবনার ধরনটা এতটা এই সময়ের মতো অ্যাগ্রেসিভ ছিল না যে আমরা বাইরে যেতেই হবে। সো ওই সময়ে আপনি কেন চিন্তা করেছিলেন দেশের বাইরে আপনি যাবেন পড়তে? আচ্ছা, মূলত আমি যখন আমাদের গ্র্যাজুয়েশনটা শেষ হয়, তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের একটা ওই সময়টা একটু অন্যরকম ক্লামজি সিচুয়েশন ছিল বাংলাদেশের এবং সেক্ষেত্রে চাকরির বাজারটাও একটু ডিফারেন্ট ছিল। আসলে আমি আমার পড়াশোনার সাথে চাকরির বাজারটাকে এই ক্ষেত্রে রিলেট করছি এই কারণে, ওই সময় আসলে প্যারেন্টের একটা কনসার্ন ছিল। বিশেষ করে আমার মায়ের একটা কনসার্ন ছিল যে বাইরে থেকে একটা ডিগ্রি নিয়ে আসা যাতে সেটা ভবিষ্যতে পরবর্তীতে বাংলাদেশের কোনো জব সেক্টরে এটা আমাকে সাহায্য করবে এগিয়ে যাওয়ার জন্য। তো পরবর্তী সিচুয়েশনে আমি সিদ্ধান্ত নেই যে আ এখন দেখুন, বেসিক্যালি আমরা যেহেতু একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যারা বিলং করি, তাদের একটা স্বপ্ন থাকে যে পরবর্তীতে একটা ভালো ডিগ্রি নিয়ে একটা ভালো চাকরি করা বা এই ধরনের কিছু। সেই ইনটেনশন থেকে আসলে যাওয়া এবং সেক্ষেত্রে স্কলারশিপ নিয়ে যাওয়া। তারপর ওইখানে সুইডেনে যাই বেসিক্যালি আমি। ওইখানেই পড়াশোনা শুরু করা আরকি একটা এমবিএ করতে গিয়ে। ওকে, দ্যাটস গ্রেট। সো আ
আপনি তো দীর্ঘদিন বাংলাদেশে একজন এডুকেশন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। জি। সো আমি রিলেভেন্ট প্রশ্ন হিসেবে জানতে চাচ্ছি যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা এবং উন্নত দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? বা যদি আমি দুটোকে মিলিয়ে বলতে চাই, আ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আসলে আপনার মূল্যায়নটা কি? আ যদি আমি আশা করি এটা আমার স্টুডেন্ট যারা আছেন, স্টুডেন্টের সাথে যারা গার্ডিয়ান আছেন তারা সবাই এটা শুনবেন। আসলে আমি যে বক্তব্যটা এখন দিতে যাব, সেই বক্তব্যটা একটু বিতর্কিত মনে হতে পারে। তবে ওকে। আসলে এখানে আমার কাউকে কোনো দেশের এডুকেশন সিস্টেমকে হেয় প্রতিপন্ন করাও না বা কোনো একটা বিদেশি মাধ্যমকে এখানে এসে এখানে প্রমোট করাটাও আমার ইনটেনশন না। আমার মূলত যেটা বাস্তবিক চিত্র যেটা আমি ফিল করেছি, সবসময় যখন আমি নিজে গিয়েছি বাইরে পড়াশোনা করতে, তারপর আমি যখন আমি যে অনেকদিন বিগত সময় অনেকদিন ধরে এখানে ছিলাম, আমি দেখেছি স্টেপ বাই স্টেপ আসলে কিভাবে তারা পড়াশোনাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায়। মূলত আমাদের দেশে যে এডুকেশন সিস্টেম বেসিক পার্থক্যটা হচ্ছে একটা বা ধরেন ফর এক্সাম্পল ইউরোপ বলেন, ইউরোপ জোন যেটা বলেন, সেখানে যে সেজেন কান্ট্রি গুলো আছে, তাদের এডুকেশন সিস্টেম আর আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। আমাদের যে এডুকেশন সিস্টেমটাকে যদি আপনি মূল্যায়ন করতে বলেন, এডুকেশন সিস্টেমটাও চলে আসতেছে সেই ব্রিটিশ আমল থেকে। এবং স্টেপ বাই স্টেপ এটাকে জাস্ট ছেঁচে কোনোভাবে একটা নতুন আঙ্গিকে নিয়ে আসা হয়। কিন্তু পুরা মডেলটাকে কখনোই চেঞ্জ করা হয় নাই। এবং এটা কোনো আপগ্রেডেড কোনো সিস্টেম না। এটাকে আপডেট করা হয়েছে, আপগ্রেড করা হয় নাই। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আপগ্রেড আর আপডেটেশন এর পার্থক্যটা আসলে কোন জায়গায় আছে এখানে। মূলত এটা পুরনো মডেলকে যদি আপনি একটা পুরনো গাড়ির মডেলকে ফর এক্সাম্পল আপনি রং-চং করে যদি সামনে নিয়ে এসে দাঁড়া করান মানে এবং আমাদের ঢাকা শহরে যে ঢাকায় সকল যে পাবলিক বাসগুলো আছে বাসগুলো চলে, পাবলিক জি, জি, জি। হ্যাঁ, অনেকটা ওরকম। সেরকম না ওরকমই দেখায় আরকি। তো এভাবে এডুকেশন সিস্টেম চলে আসছে। যদিও আ একটা বড় ধরনের ব্রেক থ্রু ওরা দাবি করেন যে একটা জিপিএস সিস্টেমে নিয়ে আসে সিস্টেম। বা পরবর্তীতে বিগত সময় সরকারগুলো ধরেন আপনার স্টেপ বাই স্টেপ ওই ধরেন কি আ শিক্ষাগুলোকে দেওয়ার চেষ্টা করেছে। যেমন কনসেপচুয়াল এডুকেশনটাকে এগিয়ে নেওয়ার জি। চেষ্টা করেছে। বা আসলে সেগুলো আসলে খুব ইমপ্যাক্টফুল হয়নি। হুম? আর আমাদের স্টুডেন্টদের বেসিক কখনো তৈরি করা হয় নাই। বেসিক ফর এক্সাম্পল আপনি যদি বাংলাদেশের মেক্সিমাম স্টুডেন্ট উইথ ডিউ রেসপেক্ট টু দেম যে তাদের বেসিকটা কতটুকু বেসটা কতটুকু শক্ত সেটা ইংরেজিতে হোক, সেটা বাংলায় হোক। আমি এটাও সত্য কথা যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মেধাবী স্টুডেন্ট যায়। তারা বাংলাদেশ থেকে পড়াশোনা করবে এখানে যে অনেক ভালো কিছু করছে এবং হুম। আলহামদুলিল্লাহ এরকম শয়ে, শয়ে উদাহরণ আমরা অবশ্যই দিতে পারবো। বাট আমি আসলে এভারেজ স্টুডেন্টদের কথা বলছি যে তাদের বেসিক জ্ঞান কতটুকু আরকি বা এটা। যেমন ফর এক্সাম্পল আমি বলতে চাই যখন ধরেন একটা ভালো ইউনিভার্সিটি এডোভাস লরেন বলেন হাঙ্গেরিতে আছে বা জন ভন নিউম্যান ইউনিভার্সিটি হাঙ্গেরিতে আছে। হুম। এদের কিছু এন্ট্রান্স এক্সাম হয়। ফর এক্সাম্পল ডেব্রেসানে। বেশিরভাগ সময় যেহেতু আমি ওইসব ইউনিভার্সিটির এজেন্ট, হ্যাঁ? যেমন এটোভাস লরেন আছে, জন ভন আছে, তারপর হচ্ছে আপনার ডেব্রেসান আছে, আ পেক্স আছে। প্রত্যেক সময় তাদের যে ইউনিভার্সিটির যে কোঅর্ডিনেটর থাকে সে আমাকে একটা কথা বলে, "প্লিজ ইবান আ তুমি তোমার স্টুডেন্টদেরকে এতটুকু বলো তারা যেন যে এক্সামটা দিতে চাচ্ছে তার জন্য একটা প্রিপারেশন রাখে। কি ধরনের এক্সাম তারা দিতে যাচ্ছে সেটা সম্বন্ধে তাদের একটা ধারণা তুমি আগে থেকে তাদের দিয়ে রেখো।" কারণ তারা মেক্সিমাম অ্যাপটিটিউড টেস্টে বা এন্ট্রান্স এক্সামে ফেইল করে। এটা খুব দুঃখজনক হলেও খুব সত্য। দুঃখজনক, খুবই দুঃখজনক। বাট এটা কি আমাদের স্টুডেন্টরা মেধাবী? না। আমাদের স্টুডেন্ট অবশ্যই মেধাবী। এখানে আমাদের স্টুডেন্ট আমি কোনো দোষ দেখি না। তাদেরকে যেভাবে তৈরি করা হয়েছে তা আসলে তারা ঠিক সেভাবে ডেলিভারি দিবে। তাই না? রাইট, রাইট, কারণ রাইট। এখানে আর্থসামাজিক প্রেক্ষাপট থাকুক আর যাই থাকুক, আপনি আপনার টিচার যারা আমাদের আছে তারা কি ওয়েতে এডুকেশনটা দিয়েছে। টিচিং মেথডটা তো আমি বলব একটা বিশাল বড় প্রবলেম। আমাদের টিচিং মেথডটা যদি একটু আমাদের আমি জানি না এটা সরকারের কি সিদ্ধান্ত থাকতে পারে। বাট আমার মতে আসলে টিচিং মেথড যদি আপনি কারিগরকে ঠিকমতো শিক্ষা না দেন, তাহলে আপনার আউটপুটটা ভালো হবে না। যেহেতু শিক্ষকরা আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদের স্টুডেন্টরা তো তাদের কাছ থেকেই নিচ্ছে। বাট আমাদের শিক্ষকদের কি ইন ডেপথ একটা যে বিষয় নিয়ে কথা বলছেন, সে বিষয়ে তার ইন ডেপথ জ্ঞান আছে কিনা? আছে কিনা? আর টিচিং মেথডটা সেটা কিরকম হওয়া উচিত? অ্যাবসোলিউটলি, এটা আমার অ্যাবসোলিউটলি। ধারণা। আপনি একটা স্টুডেন্টকে আপনি একটা তাত্ত্বিক বিষয় পড়াচ্ছেন, থিওরিটিক্যাল পড়িয়ে যাচ্ছেন, কন্টিনিউয়াস পড়িয়ে যাচ্ছেন। তো আল্টিমেটলি তার যদি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স টা না থাকে, ইন হ্যান্ড এক্সপেরিয়েন্স যেটাকে বলে, সেটা যদি না থাকে তাহলে আসলে মানে সে কিছু গেইন করতে পারবে না। তো তু বি আ দেখেন অবশ্যই আমার সাথে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তারা প্রত্যেকে খুব মেধাবী এবং তাদের এক্সট্রাঅর্ডিনারি তাদের অনেক ধরনের কার্যক্রম আছে। তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। আমি অনেকের নাম আসলে বলতে চাই না এবং তারা বিভিন্ন ক্ষেত্রে যে অসমান অবদান রেখেছেন বিভিন্ন জায়গায়। জি, জি। হ্যাঁ? এবং সেটার আসলে আউটকাম বা ফ্রুটফুলনেস টা বাংলাদেশীরা পাচ্ছে। বাট স্টিল আমি যতটুকু বলতে চাই যে আমাদের শিক্ষাটা আসলে একমুখী। বিসিএস ক্যাডার হওয়ার যে শিক্ষা একমুখী সেভাবে তৈরি করার চেষ্টা করাটা।
বাট আসলে বেসটা কি সেভাবে হওয়া উচিত নাকি? এটা নিয়ে আমার কোয়েশ্চেন আছে। আর সরকার কি আসলে আদপে এই বিষয়ে কনসার্ন কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি আপনাকে অনেক ধন্যবাদ। আসলে যে বিষয়টা আপনি বললেন, আমার মনে হয় এটা মোটা দাগে একদমই সত্য কথা। আমার ছোট কিছু এক্সপেরিয়েন্স আছে এই সেক্টরে কাজ করার ক্ষেত্রে। একটা সময়ে আমি দীর্ঘদিন ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে নিয়ে আমি কাজ করেছি। তখন আমি দেখেছি যে আমাদের দেশের যারা শিক্ষার্থী যারা আছে, তারা যখন ক্রেডিট ট্রান্সফার করতে বাইরের কোনো ভালো ইউনিভার্সিটিতে তারা যখন এপ্লাই করে, তাদের অধিকাংশ ক্রেডিটই কিন্তু অ্যাকসেপ্টেড হয় না। অর্থাৎ দেখা যাচ্ছে বাংলাদেশে আপনি আ সাধারণত বিবিএতে প্রায় ১২৪ থেকে ১২৬ টা ক্রেডিটের আ মতো থাকে। তো জি, অনেক সময় এমনও হয়েছে আ যারা বাংলাদেশ থেকে প্রায় ৭০ টা ক্রেডিট কমপ্লিট করেছে, তারা তাদের প্রায় 30 ক্রেডিটই তাদের অ্যাকসেপ্টেড হয়নি। সো জি, তাকে কিন্তু আবার অনেক আগে থেকে শুরু করতে হচ্ছে। জি। তো এই যে সমস্যাটা, ধরুন ক্রেডিট ট্রান্সফারের ফ্যাসিলিটিস তো আমরা এখন অনেক ইউনিভার্সিটি থেকে আমরা দিচ্ছি, বলছি, অনেক জায়গায় সুযোগও আছে। বিদ্যমান যে প্রবলেমটা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় আছে, এটাকে মাথায় রেখে আপনার কি মনে হয় ক্রেডিট ট্রান্সফার ইজ এ গুড ডিসিশন? নাকি আ আপনার ব্যাচেলরটাই আপনার বাইরে শুরু করা উচিত যদি আপনি লং টার্ম প্ল্যানিং করতে চান? দেখেন প্রাসঙ্গিক আমি পুরনো একটা প্রসঙ্গ আবার টেনেছি একটু আগে যে বিষয়ে আমি জি। কথা বললাম সেটা হচ্ছে যাদের আ টিচিং মেথড, হুম? আপনি কি টিচিং মেথডটা চেঞ্জ করতে পারবেন? পারবেন না না। এই মুহূর্তে সম্ভব না। কারিকুলামটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে দেখা যাচ্ছে যে আপনাকে ওভারঅল এডুকেশন সিস্টেমটাকে একটা পুরোপুরি চেঞ্জ করতে হবে। এবং এই হ্যাপাটা আসলে বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রি এটা নিতে পারবে কিনা। কারণ আমাদের যে টিচাররা আছেন, হ্যাঁ, আমি বলতে চাই না যে সব টিচাররা, অনেক টিচার আছেন যারা অনেক যোগ্য। নাহলে আমাদের স্টুডেন্টরা বাইরে যেয়ে কিভাবে অবদান রাখছে। তারা এখান থেকে শিখেই যাচ্ছে এবং দে আর মেরিটোরিয়াস। দেখেন তাহলে আমাদের স্টুডেন্টদের কিন্তু আসলে বেসিক্যালি দোষটা না। না দোষটা রাইট। হচ্ছে গিয়ে বেসিক্যালি টিচিং মেথড এ। হ্যাঁ? মেথড। কি পড়াচ্ছেন, কি কারিকুলাম রেডি করেছেন, এটা হুম, সম্পূর্ণ ডিপেন্ড করছে হচ্ছে যারা অথরিটি আছেন বা কর্তৃপক্ষ আছেন তারা সিদ্ধান্ত নিচ্ছে। এডুকেশন এনটিসিবি বা এ ধরনের যে শুরু থেকে শেষ পর্যন্ত, হুম, হ্যাঁ? তো আমাদের কারিকুলাম গুলোকে আপনি যদি সময় পান একটু চেক করে দেখবেন সেটা আ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় কথা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা আমাদের সময় ছিল, সেটা আসলে ওল্ড মেথড। এটা আসলে দেখেন আমি অ অর্থোডক্স পদ্ধতিটাকে ফেলে দিতে বলি না। কনভেনশনাল ট্র্যাডিশন ওইটাকে আমি এভয়েড করি না। বাট ব্যাপারটা হচ্ছে আপনার ইম্প্রোভাইজেশনটা খুব জরুরি এবং যদি প্রয়োজন হয় তাহলে বেসিক ইম্প্রোভাইজেশন এ আসতে হবে এডুকেশন সিস্টেমে আপনাকে। হুম, ওকে, দ্যাটস ফাইন। সো তাহলে আমি একটু আপনাকে ধরেন আমাদের দেশে সাধারণত ২ টো প্রশ্ন নিয়ে অনেকেই আমাদের কাছে জানতে চান বা আ সাধারণ মানুষ হিসেবে আমাদের কাছে এই প্রশ্নটা আসে হুম, যে, বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে আমার কখন যাওয়া উচিত? আ সেটা কি আচ্ছা। আমার ব্যাচেলরে যাওয়া উচিত? হুম। নাকি আমার মাস্টার্স এ যাওয়া উচিত? এটা খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন জাদিদ, থ্যাংক ইউ। এই কোয়েশ্চেনের জি। আসলে উত্তরটা আমরা সবসময় স্টুডেন্টকে দিয়ে আসার চেষ্টা করি, বিশেষ করে প্যারেন্টদেরকে। এটা আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই থিংক যে বেসিক্যালি যদি আপনি বেসিক এডুকেশনটা যেখান থেকে শুরু করে আপনি সেখানেই শেষ করেন। হুম? ওকে। সো আপনার যদি মনে হয় যে আফটার এইচএসসি যদি একটা স্টুডেন্ট এলিজিবল হয় সে যদি এবং এখানে তো আসলে শুধু এডুকেশনাল ভাবে সে শিক্ষাগতভাবে যোগ্যতা অর্জন করেছে একাডেমিক্যালি ইজ এলিজিবল সেটা না। এখানে আরো কিছু ফ্যাক্টর আছে। যেমন তার ফাইন্যান্সিয়াল আর্থসামাজিক যেটা ব্যবস্থাগুলো যেটা মোস্টলি ফাইন্যান্সিয়াল ব্যাপার যেটা। সো সেক্ষেত্রে যদি সেটা সে এফোর্ড করতে পারে, তার প্যারেন্টস এফোর্ড করতে পারে তাহলে আমার মনে হচ্ছে ১ম টা শুরুটাই ব্যাচেলরটা আপনার আফটার ইন্টারমিডিয়েট তাকে বাইরে থেকে শুরু করা উচিত। কারণ বাংলাদেশে যেটা ঘটে সেটা হচ্ছে তারা ১ বছর একাডেমিক একটা অ্যাডমিশন টেস্টে যায়। অনেকে ২ বছর যায়, ১ টা বছর নষ্ট হয়। তারপর IELTS এর একটা প্রিপারেশন আছে। এতে কিন্তু অনেক সময় দেখা যায় একটা স্টুডেন্ট ১-২ বছর সময় নষ্ট হয়ে গেছে। তখন কি হয়? ইউনিভার্সিটি গুলো সাধারণত তারা চায় রেগুলার স্টুডেন্ট। রেগুলার স্টুডেন্ট ছাড়া আসলে তারা মানে তাদের টিচিং মেথডটা এমনভাবে তৈরি যে তারা বেসিক স্ট্রাকচার থেকে শুরু করে। হু, হু। তো আমরা যে স্টুডেন্টরা যখন যায় ওইসব দেশে, তখন আসলে আবার নতুন করে পড়াশোনা শুরু করে তাদের আসলে মন মানসিকতা থাকে না। তারা আসলে ক্লান্ত হয়ে যায়। টায়ার্ডনেস কাজ করে। সাইকোলজিক্যাল টায়ার্ডনেস যেটাকে বলে। রাইট। মানসিক ক্লান্তি যখন চলে আসে, তখন আসলে তারা সেটা কন্টিনিউ করতে পারে না। সো শুরুটা শুরু থেকেই করা উচিত। এটা আমার বুঝতে পারছি। বিশ্বাস। কিন্তু শুরুটা শুরু থেকে আ করা খুব ভালো একটা আপনি বলেছেন। আমিও এটা বিলিভ করি। শুরু থেকে করা যেতে পারে। কিন্তু এর সাথে যুক্ত আছে আমাদের বুঝতে হবে আমাদের প্রেক্ষাপট। আমরা জি, একটা মধ্যম আয়ের দেশ বা জি, আমরা মধ্যবিত্ত আমাদের সবাই। তো সবাই কিন্তু আসলে বিদেশি উচ্চশিক্ষার যে ব্যয়,
হুম, সেটা বেয়ার করতে পারে না। ইভেন এমনও অনেক পরিবার আছে হুম, আমাদের এখানে যারা হয়তো আম আনফরচুনেটলি যে সরকারি শিক্ষাও তারা হয়তো এফোর্ড করতে পারে না। তো দুঃখজনকভাবে আসলে সেটা হুম, একটা মানে সেটা একটা সেক্টর। কিন্তু ধরেন আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো যারা দেশের বেসরকারি গুলোতে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে, অর্থাৎ আমাদের দেশের নামকরা যে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে আ যে ভর্তি করানোর জন্য তাদের যে খরচ, সে খরচটা নিয়ে যদি আপনি কিছু বলতেন যে সে খরচটা কি উচ্চশিক্ষার জন্য বাইরে যদি কাউকে পাঠানো হয়, সেটার সাথে কতখানি ম্যাচ করে বা কতখানি কম বেশি হয়? যদি এটা বলতেন। বা আমি একটু সহজভাবে আপনাকে বলি। অর্থাৎ বাংলাদেশে যে প্রাইভেট সেক্টরে পড়াশোনার যে ব্যয় আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, সেটা কি আপনি সেই রকম খরচ দিয়ে কি একটা স্টুডেন্ট দেশের বাইরে তার আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করতে পারবে? আচ্ছা, এই বিষয়ে কথা বলতে গেলে আমি আপনাকে একটা জিনিস জানতে চাই যেটা এটা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রতিদিন আমাদের এই জিনিস সিচুয়েশন গুলো ফেস করতে হয় যখন হু, আমরা হু। ওয়ার্কিং ডে তে থাকি বা হ্যাঁ, হ্যাঁ। ওয়ার্কিং আওয়ার গুলাতে। মূলত বিষয় যেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট তার আর্থসামাজিক যে পরিপ্রেক্ষিতে আছে, পরিপ্রেক্ষি অনুযায়ী সে এগিয়ে যাবে। এটাই স্বাভাবিক কথা। এখন আ যেখানে আপনি দেখেন একটা বেসিক বিবেচনা আসে, সে আসলে কতটুকু অ্যাফ্লুয়েন্ট, তার ফ্যামিলি কতটুকু অ্যাফ্লুয়েন্ট এর বাইরে তার পড়াশোনা করানোর জন্য। হুম? বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং ২০ থেকে ২২ লাখ টাকা চলে যায়। হুম? তো এটা কি একদম মানে ১ম সারির কথা বলছেন? আ ১ম সারির ১ম সারিতে বিশ্ববিদ্যালয়গুলো? বলতে চাই আমি যদি আপনি মাঝারি যদি একদম খুব এ ক্লাস ক্যাটেগরি প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, এতে আরো বেশি যাওয়ার কথা। কারণ রাইট। আমাদের স্টুডেন্টরা যেমন ধরেন অনেকে আছে বিভিন্ন সাবজেক্টের উপর ডিপেন্ড করে। যেমন সিএসসি শেষ করতে আসলে অনেকে চলে যায় হচ্ছে গিয়ে প্রায় ৩০-৩২ লাখ টাকার মতো চলে যাচ্ছে। তো আপনি এই টাকাটা যখন ব্যয় করছেন আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আমি এখানে কিন্তু হচ্ছে কন্ট্রাডিকশন চাচ্ছি না। আমি বলছি না তারা খারাপ এডুকেশন সিস্টেমে যাচ্ছেন বা তাদের বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে ফ্রুটফুলনেস টা কোনটাতে আপনি কোথায়? কারণ আল্টিমেটলি তো আপনি চিন্তা করছেন যে আপনার স্টুডেন্টকে আপনি বা আপনার প্যারেন্টস বা আপনার সন্তান বা আপনার ইয়েকে আপনি আল্টিমেটলি পাঠাবেনই বাইরে। হুম? তো হ্যাঁ। সেক্ষেত্রে আসলে খরচটা বিবেচনা করলে ফ্রুটফুলনেস টা যদি চান, ফলাফলটা যদি ভালো চান, সেক্ষেত্রে কি আপনার মনে হয় না যে এই অ্যামাউন্টটা প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে খরচ না করে আপনি শুরুটা যদি ওইখান থেকে শুরু করেন, খরচটা দেন, হ্যাঁ, আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে কষ্ট হবে। বাট আল্টিমেটলি এটা তো গোল ওরিয়েন্টেড হবে, রেজাল্ট ওরিয়েন্টেড হবে এবং এটা আল্টিমেটলি একটা পর্যায়ক্রমিক সিচুয়েশন এ যেয়ে দেখবেন যে এটা একটা ভালো কিছু দিচ্ছে। আচ্ছা, মানে আমি যেটা বুঝতে পারছি আপনার কথা থেকে, আমাদের দেশে যেটা হয় যেমন ধরেন সাধারণত বাবা-মারা কি করেন? যে কোথাও ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে বা কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা শুধুমাত্র তার যে টিউশন ফিসটা আমরা যাচাই করি। হুম, কিন্তু এর সাথে আনুষঙ্গিক যে খরচগুলো আছে, বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে আ আপনার ঢাকায় পড়তে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বা অন্যান্য জায়গায়, তাদের খরচটা মনে হয় সম্ভবত আপনি বলছেন যে সবকিছু মিলিয়ে যদি এ ক্যালকুলেট করি ৪ বছরে, জি, জি। তাহলে সেটা অ্যাকচুয়ালি এখানে আমি ২২ থেকে ৩০ লাখের ভিতরে পড়ে যায় জি, জি। বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আসলে হ্যাঁ, আ এডুকেশন তো আসলে এক ধরনের ইনভেস্টমেন্টই, রাইট? কারণ হুম, বাংলাদেশের যে মধ্যবিত্ত সমাজ, আমি বারবার হুম, মধ্যবিত্ত সমাজ বলছি কারণ আমাদেরকে ছোটকাল থেকে বলা হয়েছে যে ভালো পড়াশোনা করতে হবে, ভালো চাকরি পাইতে হবে, ভালো চাকরি না পেলে তোমার ভবিষ্যৎ অন্ধকার। জি, সো এটার সাথে আসলে আয়ের একটা সম্পর্ক আছে জি। এবং আমাকে আমার ফ্যামিলির রেসপনসিবিলিটি নিতে হবে। হুম। দিস ইস এ ভেরি কমন পাইপলাইন। এটা মনে হয় অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। সেই হিসাবে আ এডুকেশনে আপনি যেটা খরচ করবেন সেটা অবশ্যই একটা ইনভেস্টমেন্ট। সো আপনার কথা অনুযায়ী আমি বুঝতে পারছি যে ইনভেস্টমেন্টটা আসলে প্রপার সময় রাইট ভাবেই হওয়া উচিত। হ্যাঁ, যদি কারো এবিলিটি থাকে। আসলে ব্যাপারটা আমি যেটা আরেকটু এড করতে চাই জাদিদ আপনার সাথে জি, হচ্ছে ROI যেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা আপনি বলছেন। জি। দেখেন আপনাকে আসলে বিবেচনা করতে হবে যে আপনার যে ছাত্র আছে বা আপনার যে সন্তান আছে বা ভাই বা বোন যাকেই আপনি দেশের বাইরে পড়তে পাঠান না কেন, তাদেরকে আসলে আপনি দেশ বিবেচনা করাটাকে নাকি আগে এই সাবজেক্ট বিবেচনা করা, এইটা আপনাকে কনসার্ন এ নিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনি আ একটা স্টুডেন্টকে অস্ট্রেলিয়া পাঠাতে চান, হুম? রাইট। তো এখানে খরচ সাপেক্ষ অনেক বেশি।
হ্যাঁ? বা কানাডা বলেন, যেখানেই বলেন, নর্থ আমেরিকান কান্ট্রিজ গুলো বা নিউজিল্যান্ডে বলেন, অস্ট্রেলিয়াতে পাশের দেশ। তো ওখানে খরচের পরিমাণটা তো অবশ্যই বেশি হবে। এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আসলে আপনি দেশ ওরিয়েন্টেড কোনো হ্যাঁ, কিছু চিন্তা করছেন, নাকি আপনি আসলেও ইনটেনশনালি এডুকেশনটাকে ফোকাস করছেন। দেখেন আমাদের দেশে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যেটা আপনি বলছেন মধ্যবিত্ত সমাজে আমাদের একটা এডুকেশন মাইগ্রেশন একটা ফ্যাক্টর কাজ করে। জি। এটা খুব দুঃখজনক ব্যাপার। দুঃখজনক ব্যাপার এই কারণে যে আসলে আমরা অনেকে বলবে এটা মেধা পাচার। আমরা আসলে মেধা পাচার করি না। আমরা একটা স্টুডেন্টকে আসলে চাই যে সে যাক বাইরে পড়াশোনা করুক এবং দেশে এসে দেশের জন্য কিছু অবদান রাখুক। বাট আল্টিমেটলি এটা খুব টু সাম এক্সটেন্ট ঘটে, বাট এটা আসলে এভারেজ কোনো কথা না, বা হ্যাঁ, নরমালি এটা ঘটে না। কারণ আপনি আসলে এত পরিমাণ পয়সা খরচ করবেন, হ্যাঁ? আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট টা প্যারেন্ট চিন্তা করে। তখন তারা চিন্তা করে বাংলাদেশে এসে ফিরে এসে কি করবে? বাংলাদেশের অর্থনীতিতে আবার সেই মধ্যবিত্ত পরিপ্রেক্ষিতে এসে আবার সেই মধ্যবিত্ত সমাজেই তাকে অবস্থান নিতে হবে। রাইট। ওটা অ্যাসিওরড না যে আল্টিমেটলি দেশে এসে ইনভেস্টমেন্ট করে যদি পড়াশোনা শেষে নতুন চাকরি নিয়ে সে আসলে কতটুকু এগিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে যেখানে সে পড়াশোনা করেছে, ফর এক্সাম্পল যদি অস্ট্রেলিয়া হয়, তাহলে আল্টিমেটলি ওইখানে আ স্কিল মাইগ্রেশন করার পরে তার রিটার্ন তো বেটার আসবেই। এটা খুব স্বাভাবিক একটা বুঝতে বিষয়। পারছি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আ মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের এই মুহূর্তে যারা সিদ্ধান্ত নিচ্ছে বাইরে উচ্চশিক্ষার ক্ষেত্রে আ আপনার ইন ফিউচার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ আমি বাইরে পড়তে যাবো, এইচএসসি পাস করার পরে আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করব। আমার এই পরিমাণ আ খরচ হবে। সেটার ভিত্তিতে আমি একটা সিকিউর ফিউচার পাচ্ছি। হুম, এটা হচ্ছে একটা গোল। মানে এটা হচ্ছে এক ধরনের গোল। জি। ওকে, দ্যাটস এটা আসলে ধরেন আ আমার মনে হয় বিষয়টা যদি আমরা একদম 100% কনফার্ম বলতে যাই, তাহলে হয়তো একটা মানে কন্ট্রাডিকশন একটা তৈরি হতে হ্যাঁ, পারে। একটা বিতর্ক সৃষ্টি হতে পারে। এটা আসলে মূলত আমার মনে হয় পারসন টু পারসন ভ্যারি করবে। তবে মোটা দাগে এটিই হচ্ছে আপনার আমাদের দেশের ট্রেন্ড। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আপনাকে বলছি। দেখুন সাধারণত আমাদের দেশে যেটা হয় বা আমরা বিভিন্ন সময়ে দেখে আসছি বিশেষ করে গত ২ বছরে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশে একটা বিদেশ মুখী একটা প্রবণতা আপনার বাড়ছে জি। এবং এই প্রবণতাটার সাথে কিন্তু যুক্ত হচ্ছে কয়েকটা নির্দিষ্ট দেশ হুম, এবং কয়েকটা নির্দিষ্ট সাবজেক্ট। হুম, আ আমি সাবজেক্টের বিষয়টা পরে আসছি, আগে দেশটার বিষয়ে আসি। বাংলাদেশে উচ্চশিক্ষার ডেস্টিনেশন আমার মনে হয় এই মুহূর্তে মানে অলিখিতভাবে ৫ টা। নর্থ আমেরিকার ২ টো দেশ অর্থাৎ কানাডা এবং ইউএসএ, ইউরোপের কিছু দেশ, সেনজেনভুক্ত কিছু দেশ। তারপর হচ্ছে আপনার এই সাইডে আমাদের এশিয়াতে তো মনে হয় আ অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও ২ একটা ডেস্টিনেশন এ মানুষ পড়তে যায়। বিশেষ করে মালয়েশিয়াতে যায় পড়তে। এরপরে হচ্ছে সাউথ কোরিয়া আছেন, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। জি। সো আমার মনে হয় এইটার বাইরে আর কোন ডেস্টিনেশন সম্পর্কে মানুষ ওয়ার না এবং তার আপনার কি মনে হয় যে আম আমাদের শুধুমাত্রই উচ্চশিক্ষার জন্য এই দেশগুলোতে টার্গেট করা উচিত? নাকি হচ্ছে যে আপনার এখানে আসলে অন্য কোন কিছু দেখার সুযোগ আছে? যেমন ধরেন আপনি হাঙ্গেরিতে আ আ আ মানে আপনি একজন হাঙ্গেরিতে যে সকল ইউনিভার্সিটি গুলো আছে তাদের একজন অন্যতম সেরা এজেন্ট আপনি। সো আপনি হয়তো সর্বপ্রথম থ্যাংক হাঙ্গেরির ইউ। কথাই বলবেন। জি। বাট রিয়াল ফ্যাক্ট টা কি যদি আপনি আমাকে খোলামেলা করে একটু বলতেন? মানে আমাদের আসলে গার্ডিয়ানদের জন্য বা আমাদের ছাত্রছাত্রীদের জন্য। আসলে এখানে আসলে পুরনো আসলে প্রতিটি জিনিসই আসলে কোরিলেটেড যেটাকে বলতে হয়, যেটা প্রাসঙ্গিক ক্রমে। প্রসঙ্গত যেটা বলতে হয় যে আপনি যেটা প্রিভিয়াসলি বলেছি আমি একটু আগে যে আ আর্থসামাজিক অবস্থা। আসলে আর্থসামাজিক অবস্থাটা ফ্যাক্টর। এখন এটা আসলে প্যারেন্টসদের সিদ্ধান্ত নিতে হবে। তারা আসলে কি চান তার সন্তানের তরফ থেকে? আসলে তার আল্টিমেট গোলটা কি? হুম, দেখেন যদি এডুকেশন মাইগ্রেশন হয়, ইটস টোটালি ডিফারেন্ট কেস অফ ইস্যুস। হ্যাঁ? সেক্ষেত্রে। আর যদি আপনি মনে করেন যে এডুকেশন আসলে শিক্ষা ব্যবস্থায় সে পড়াশোনা সে করাতে চায় এবং ছেলে ভালোমতো পড়াশোনা করুক, প্যারেন্টসরা যদি চান, সেক্ষেত্রে আসলে সাবজেক্ট ম্যাটার করে, দেশটা ম্যাটার করে না। কারণ রাইট। এই যে আর আপনি যে কটা দেশের কথা বললেন, এই কটা দেশই ফ্যাক্ট। এই কটা দেশের কারণ এইখানে আপনাকে একটা মনে রাখতে হবে যে প্রতিটা দেশের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা বায়োলেটারাল বা মাল্টিলেটারাল চুক্তি থাকে কিছু। ডিপ্লোম্যাটিক সিচুয়েশনটা আসলে কিরকম? রাইট। আপনি যে কয়টা জায়গার নাম বললেন, ইউরোপ, সেনজেন কান্ট্রিজ গুলো, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাকচুয়ালি, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, হুম, নর্থ আমেরিকার যে দেশগুলো। এদের মধ্যে যে ফ্যাক্টর গুলো আছে, এই দেশগুলোর সাথে আসলে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সিচুয়েশনটা ডেভেলপড। এবং এখানেই ট্র্যাডিশনালি বলেন, মানে কনভেনশনালি বলেন, বাংলাদেশের স্টুডেন্টরা যে অভ্যস্ত। এবং সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। ল্যাঙ্গুয়েজটা আসলে যদি ইউরোপে ইংলিশটাও
ভালোই চলে। বাট মূলত আসলে এ আপনার ইউরোপিয়ানরা যথেষ্ট শিক্ষিত একটা যে তাদের সাথে তাদেরও ইংলিশটা একটা ফ্যাক্টর। বাট আ ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে ইংলিশ স্পোকেন কান্ট্রি গুলোতে, ইংলিশ নেটিভ কান্ট্রি গুলোতে আসলে বাংলাদেশের প্যারেন্টসরা সেন্ড করতে বা স্টুডেন্টদেরকে পাঠাতে অভ্যস্ত আরকি। চায় তারা, তাদের চাই। ইচ্ছা। এবং আসলে সত্যি কথা বলতে কি আপনি আসলে ইকোনমিক কন্ডিশন যদি ওসব দেশে চিন্তা করে দেখেন, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বা ইকোনমিক কন্ডিশন, ওসব দেশের আসলে গড়পড়তা ইনকাম বা মাথাপিছু আয় বা ফার্স্ট ওয়ার্ল্ড বলতে যা বোঝায় হুম, ওইসব হুম। দেশেই তো আসলে তাই। এছাড়া আসলে বাংলাদেশের ক্ষেত্রে অন্য কোনো সিচুয়েশন আমার বিবেচনা করা সমীচীন হবে বলে আমি মনে করি না। ও আমি আপনার কাছে একটা বিষয়ে একটু জানতে চাই যে, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের সামাজিক আ কিছু বলতে পারি যে প্রিজুডিস আছে বা কিছু জি। বিষয় আছে। যেমন ধরেন ছেলে-মেয়েকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। এর বাইরে কোনো কিছু হওয়ার সুযোগ নাই। আর বাইরে পড়তে গেলে তাদেরকে নিজস্ব কিছু সাবজেক্টেই পড়তে হবে। এমন একটা ধ্যান ধারণা আমাদের আমাদের দেশে প্রচলিত হয়ে আসছে। ফলে দেখা যায় যে আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা ঘুরে ফিরে মোটামুটি প্রায় কাছাকাছি ধরনের সাবজেক্টে পড়তে যাচ্ছে। যে সাবজেক্টগুলোতে কিন্তু অনেক, অনেক বেশি কম্পিটিশন। সেটা ভর্তির ক্ষেত্রে হোক, সেটা তাদের কর্মজীবনের ক্ষেত্রে হোক। আচ্ছা। আ তো এমন অনেক সাবজেক্ট আছে যেমন ধরেন আমি বলতে চাচ্ছি আ যেগুলো ধরেন রিসেন্টলি বাংলাদেশে খুব মানুষ পড়াশোনা করছে। সাইবার সিকিউরিটি, ডিজিটাল আ আ মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং বা এই ধরনের যে সকল সাবজেক্ট গুলো আছে, নার্সিং যেটা আপনি তখন মানে আমরা এর আগে আলোচনা করেছিলাম। তো আপনার কি মনে হয় যে এই বিষয়গুলো আসলে ভবিষ্যৎ কেমন? এটা একটা প্রশ্ন। আর আরেকটা সম্পূরক প্রশ্ন আমি একই সাথে আপনাকে বলতে চাই যেন আপনার উত্তর দিতে সুবিধা হয়। আমরা যারা আ মধ্যবিত্ত পরিবার, আমি মধ্যবিত্ত পরিবারটাকেই মূলত ফোকাস করছি। কারণ আমাদের স্বপ্ন থাকে অসীম। সো আমাদের এই মধ্যবিত্ত পরিবারের জন্য একটা এইচএসসি পাস করার পরে অ্যা আমাদের যে সকল দেশগুলো আছে, পরিচিত দেশগুলো, এর বাইরে কি আমাদের এমন কোনো ডেস্টিনেশন আছে? যেখানে আমরা পড়াশোনা করলে আমাদের সাবজেক্টের একটা ভেরিয়েশন আছে, ইউনিভার্সিটির র‍্যাংকিংটা ভালো, পড়ার শিক্ষার মান ভালো এবং সেটা সারা বিশ্বজুড়ে সমাদৃত বা স্বীকৃত হতে পারে। এ বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে বলতেন আমাদের গার্ডিয়ান এবং আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আচ্ছা, সাবজেক্টগুলোর ব্যাপারে যেগুলো আমি বলতে চাই যে, আপনি ডিজিটাল মার্কেটিং এর কথা বলেছেন, সাইবার সিকিউরিটির কথা বলেছেন, এছাড়া বিগ ডাটা সায়েন্স আছে বা বায়োকেমিস্ট্রি, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এগুলো বলছেন। হ্যাঁ, ঠিক আছে। এই সাবজেক্টগুলো একটা স্টুডেন্ট যদি চিন্তা করে, যদি তার আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে যদি তার জন্য এটা সম্ভব হয় এবং তার ব্যাকগ্রাউন্ডে যদি সে যদি এলিজিবল হয়ে থাকে, তাইলে ই তাহলে সেই বিষয়ে অ্যাপ্রোচ করতেই পারে। এটা নিয়ে কোনো ওকে। বিষয় না। এটা আমরা প্রাত্যহিক নির্বাচন সিচুয়েশন এ আমরা দেখি এবং স্টুডেন্ট আমাদের জিজ্ঞেসও করে। আমরা এই বিষয়ে কনসালটেশন ও দিয়ে থাকি। আসলে আমরা ব্যাকগ্রাউন্ডটা মিলিয়ে তার এলিজিবিলিটি চেক করে তারপর আসলে একটা স্টুডেন্টকে আসলে কোন দেশ এবং কোন সাবজেক্ট তার জন্য বেটার হবে সেটা বলার চেষ্টা করি। এবং তার পরবর্তীতে তারা তাদের প্যারেন্টস বা তারা ডিসিশনটা নেয় আসলে সে কোন সাবজেক্টে অ্যাডমিশন করতে চাচ্ছে। মানে প্যারেন্টসদেরকেও আপনারা কনভিন্স করার চেষ্টা করেন সাবজেক্টের প্যারেন্টসদের ব্যাপারে। মেক্সিমাম ক্ষেত্রে প্যারেন্টসরা যখন প্রশ্ন পড়েন যে আমার ছেলের জন্য আসলে বেটার চয়েস কোনটা হবে? রিসেন্টলি আমাদের আ হাঙ্গেরি বলেন, তারপর হচ্ছে মাল্টায় ভিসা হয়েছে আ এবং হাঙ্গেরিতে হয়েছে। সো এইসব ক্ষেত্রে যখন হাঙ্গেরির কোনো সাবজেক্টের ব্যাপারে, ইউনিভার্সিটির ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হয়, যেহেতু আমি তাদের এডুকেশন সিস্টেমটাকে মোটামুটি একটা ভালো আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আলহামদুলিল্লাহ। সো কোন দেশে কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টটা বেটার, হ্যাঁ? এবং অল্প খরচে সাশ্রয়ী যেটাকে বলে অ্যাফোর্ডেবল কস্ট যেটায়, সেক্ষেত্রে আমি একটা দিক নির্দেশনা তাদেরকে দিতে পারি। আচ্ছা। এছাড়া আপনার ইস্তোনিয়া আছে, হুম? আপনি যদি একটু আমাদেরকে এশিয়ান কান্ট্রি গুলো সম্পর্কে বলতেন। মানে রিসেন্টলি আমরা যেটা জানতে পারছি যে এশিয়ান কান্ট্রি গুলো বিশেষ করে মালয়েশিয়াতে এবং সাউথ কোরিয়াতে এবং ইভেন চায়নাতেও আ প্রচুর ছাত্রছাত্রী বাংলাদেশ থেকে যাচ্ছে। সে বিষয়ে যদি একটু বলতেন যে মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থাটা আসলে কেমন? বা এখানে কি আসলে আমাদের দেশে যারা ব্যাচেলর করতে যায় তাদের কি কোনো সুযোগ আছে? হ্যাঁ, এইখানে আমি আসলে প্রসঙ্গভাবে সেভাবে সেখানে যাচ্ছিলাম। অ্যাফোর্ডেবিলিটি যে প্রশ্নটা যেটা করছেন, আসলে এটা সরাসরি অ্যাফোর্ডেবিলিটির সাথে জড়িত। তারপর শিক্ষার মান, স্ট্যান্ডার্ডাইজেশন, কোয়ালিটি অফ এডুকেশন এগুলোর সাথে জড়িত। মালয়েশিয়া এমন একটি দেশ, এই দেশটা এই দেশটাতে যা এডুকেশন সিস্টেম যেটা যথেষ্ট ডেভেলপড এবং ওয়েল অর্গানাইজড এবং আ টিউশন ফিটা কম, জীবনযাত্রার মানও অতটা খরচে না। আই মিন হোয়াট শুড আই সে যে লিভিং কস্টটাও কম। কারণ এবং এদের সবচেয়ে বড় জিনিসটা যেটা হচ্ছে, যেটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুব সুবিধা হয়,
যেটা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সম্ভবপর হয়ে ওঠে না। কারণ তাদের সাথে বায়লেটারাল বা কোনো মাল্টিলেটারাল চুক্তি বিদেশের বড়, বড় যেগুলো ডেভেলপ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে যেগুলোতে স্টুডেন্টরা ইউজুয়ালি যেতে চায়, তাদের সাথে হয়ে ওঠে না। যে আচ্ছা, বিকজ অফ দ্য এডুকেশন স্ট্যান্ডার্ড। যে তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি মালয়েশিয়াতে পড়তে চায়, ফর এক্সাম্পল সে যদি ব্যাচেলর শুরু করে, সেটা কিন্তু আ আপাতদৃষ্টিতে টিউশন ফিটা অনেক কম হয়। পরবর্তীতে এখানে এটাকে বলা হয় 1-2 বা 2-1 যদি ব্যাচেলর ৩ বছরের ব্যাচেলর হয়। ৩ বছরের ব্যাচেলরের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে তারা সহজেই ১ বছর মালয়েশিয়াতে পড়লো, ২ বছর ধরেন আ তার নির্দিষ্ট গন্তব্য যেটা তার ডিজায়ার্ড ডেস্টিনেশন সেটা হচ্ছে যেমন ধরেন অস্ট্রেলিয়া হতে পারে, ইউরোপের যেকোনো জায়গা হতে পারে, ইউকে হতে পারে বা নর্থ আমেরিকার কোনো কান্ট্রি, কানাডা বা ইউএসএ। ফর এক্সাম্পল আমি নাম বলতে পারি টেইলরস ইউনিভার্সিটি। তারপর আমার সেগি আসতে পারে, ইনটি আসতে পারে বা এপিও আছে। এদের যে জিনিসগুলো আছে যে এদের সাথে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর সাথে বায়োলেটারাল চুক্তি থাকে। ফর এক্সাম্পল টেইলরস গত ২০ বছর অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি যতটুকু জানি আ প্রায় ২০ বছরে ৫,০০০ স্টুডেন্ট ক্রেডিট ট্রান্সফার হয়েছে। সেটা ওয়ার্লড ওয়াইড। মানে ওই ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন বিভিন্ন দেশে। বিশ্বের বিভিন্ন দেশে, হ্যাঁ? আচ্ছা, তো বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু খুব ইজিলি এই সুযোগটা নিতে পারে এবং মালয়েশিয়ার কিন্তু প্রসেসটা খুবই সহজ। এডুকেশন সিস্টেম খুবই সহজ প্রসেসিং। ভিসা নিয়ে অতটা হ্যাপা নেই যেটা অন্যান্য দেশে আমাদের ফেস করতে হয় এবং খুব দ্রুততার সাথে হয়। অ্যাডমিশন প্রসিডিউর থেকে শুরু করে ভিসা হতে সর্বোচ্চ যদি লাগে সেটা মেক্সিমাম টাইম ২ মাসের মধ্যে হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে এবং এটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ছেলেদের কাছে এখানে জিনিসগুলো খুব ট্রান্সপারেন্ট। সো জিনিসগুলো ছেলেগুলো ছেলে বা মেয়ে যারা আছেন বা স্টুডেন্ট যারা যেতে চান তারা খুব সহজে জিনিসগুলো বুঝতে পারেন। হ্যাঁ? আপনি জাস্ট আমাকে একটু বলেন যে জাস্ট ধারণার জন্য আ মালয়েশিয়াতে যে সকল ছাত্রছাত্রীরা পড়তে যাচ্ছে বা যায়, হুম। আপনাদের এই ইউনিভার্সিটি গুলোতে আম গড়ে কেমন খরচ হতে পারে বাংলাদেশী টাকায়? ধরুন এভারেজ আপনার ৳৭,০০,০০০-৮,০০,০০০ বছরে ৭ ৳৭ থেকে থেকে ৳৮,০০,০০০ খরচ হতে আচ্ছা পারে। মানে যেহেতু একদম এই সবকিছু ইউনিভার্সিটিগুলো সহ। আসলে হ্যাঁ, এবং এগুলো কিন্তু মালয়েশিয়ার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের স্টুডেন্ট এসে এগুলোকে আমরা সর্বোচ্চ এক্সপেনসিভ ইউনিভার্সিটিস বলে থাকি। আচ্ছা, আচ্ছা, এছাড়া আরো অনেক কম আছে। ৩,৫০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০ এরকম ইউনিভার্সিটিও আচ্ছা, আছে আচ্ছা। বছরে যায়। তো এখানে যারা পড়তে যায় মালয়েশিয়াতে তাদের কি ধরেন কোনো কাজ করার সুযোগ আছে বা জি, জি, তারা কাজ মালয়েশিয়াতে করতে তারা পারে কাজ তারা? করতে পারে। আচ্ছা, অনেক কিছু ইউনিভার্সিটির যে ক্লাসেস যে দেওয়া থাকে যে ক্লাস বা রুটিন গুলো দেওয়া থাকে। অনেক ইউনিভার্সিটি যেমন টেইলরস এ অনেক সময় সাবজেক্ট অবশ্য এটা ডিপেন্ড করে সাবজেক্ট ওয়াইজ। তবে সপ্তাহে সর্বোচ্চ ২ থেকে ৩ দিন ক্লাস থাকে। বাকিটা সময় তো তারা কাজ করতেই পারে। কাজ করতে পারে এবং এই কাজ করে কি ধরেন তারা কোনোভাবে ধরেন কোনো একটা অংশ টিউশনির বা লিভিং কস্ট তারা কি কভার করতে পারবে? টিউশনির ব্যাপারটা যেটা হচ্ছে টিউশন ফিস যেটা টিউশন কথা ফিস বলছেন, যেটা টিউশন জি। ফিসের যেটা কথা বলছেন, আমি মনে করি যে আসলে এক্ষেত্রে লিভিং কস্টটা তাদের পক্ষে অবশ্যই আর্ন করা সম্ভব এবং পার্শিয়াল পেমেন্ট যেটা ধরেন টিউশন ফি সেটা তারা দিতে পারবে। কারণ এখানে আপনাকে জিনিস মাথায় রাখতে হবে যদি যেটি প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যেটা ক্রেডিট ট্রান্সফার করে অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, ইউনাইটেড কিংডমে, টেলর্সে সব জায়গাতেই মেক্সিমাম যাওয়া যায়। হ্যাঁ? তাদের চুক্তি আছে। তো সেই ক্ষেত্রে আসলে যদি এলিজিবিলিটি তারা প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা খরচের ব্যাপার থাকে। হুম? তো ওভারঅল দৃষ্টিকোণ থেকে আ একটা সরাসরি যাওয়ার চেয়ে আল্টিমেটলি মালয়েশিয়াতে পড়াশোনা করে পরবর্তী ২ বছর বা ১ বছর যদি আপনি পড়তে চান, তাহলে এস্টিমেটেড কস্ট যেটা আসে সেটা অবশ্যই মানে অ্যাফোর্ডেবল বাংলাদেশী মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। বুঝতে কারণ পারছি। একটা যদি সে ২ বছর ফর এক্সাম্পল যার একটু কম আছে, সে ২ বছরটা মালয়েশিয়ায় পড়লো, পরে ১ বছর সে অস্ট্রেলিয়াতে গেল বা আচ্ছা, আচ্ছা। নিউজিল্যান্ডে গেল বা বিদেশে পড়তে গেল। এইভাবে মিলিয়ে তারা সরাসরি চলে যেতে পারে। যেটা আল্টিমেট ডিজায়ারটা হচ্ছে তার সার্টিফিকেটটা ওই অস্ট্রেলিয়ার অমুক বা একটা স্পেশাল ইউনিভার্সিটি থেকে তার ডিজায়ার ইউনিভার্সিটি থেকে নেওয়া। তাহলে তো সেটা সে ১ বছরেও করতে পারে। এটা নিয়ে বুঝতে সমস্যা হওয়ার পারছি। কথা না। আচ্ছা এবার আমি আসলে একটা বিতর্কিত প্রশ্ন না, বাট এটা আসলে প্রাসঙ্গিকভাবে আসে। আ আপনার সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বিশেষ করে কানাডা থেকে প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট বা অন্যান্য অনেক দেশি স্টুডেন্টকে মোস্ট প্রবাবলি আ সম্ভবত পাঠিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। এবং অনেক জায়গায় আ আমরা যতটুকু দেখেছি তাতে হচ্ছে যে তারা মিথ্যা ডকুমেন্টেশন বা মিথ্যা সার্টিফিকেশন নিয়ে তারা সেখানে গিয়েছে। সো আ এই পরিস্থিতিতে আসলে ইভেন আমাদের সরকার প্রধানও
বর্তমান সময়ে যিনি আছেন কেয়ারটেকার বা বা আমাদের অন্তর্বর্তীকালীন ইন্টারিম যে গভর্নমেন্ট। সরকার ডক্টর ইউনূস সাহেবও বলেছেন যে জাল জালিয়াতিতে খুব সম্ভবত মনে হয় আমরা একদমই নাম্বার মানে আমরা বিখ্যাত হয়ে গেছি পৃথিবীতে। আমি ঠিক এক্সাক্টলি কোট করতে পারছি না। বাট এরকম একটা কথা আমরা সংবাদপত্রে দেখেছিলাম। তো আসলে এই বিষয়টা কি? মানে আমাদের ছাত্রছাত্রীরা কি আসলে আ ফেক ডকুমেন্টেশন ব্যবহার করছে? আ বা আসলে কারা করছে বা কেন করছে যদি আপনি একটু বলতেন? আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটু আসলে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। আসলে এখন অ্যাজ এন এজেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি এজেন্সি আমরা কাজ করি এবং আমরা স্টুডেন্টদের সাথে প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আপনি যে প্রসঙ্গটা আসলে কথা বলছেন সেই বিষয়টা আসলে আমরা এভাবে দেখি যে হ্যাঁ, হচ্ছে যে না তা এটা আসলে ঠিক না। হচ্ছে হয়তোবা। হ্যাঁ? নাহলে উনি বলছেনই বা কেন? যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন। বাট উনি যেভাবে বলেছেন যে জালিয়াতিতে আমরা শ্রেষ্ঠ হয়ে গেছি, এটার সাথে আমি আসলে একমত না। হ্যাঁ? কারণ আসলে উনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলেছেন, আসলে এটা কি আমাদের দেশের স্টুডেন্টদেরকে ছোট করা বা আসলে উনি আসলে কোন সেন্স থেকে কথাটা বলেছেন আমি জানি না। তবে বুঝতে হবে যে উনিও একজন একটা ফিগার আমাদের দেশের এবং উনি যদি এই ধরনের স্টেটমেন্ট আমাদের স্টুডেন্টদের সম্বন্ধে নিজেই ব্যবহার করেন, আল্টিমেটলি কিন্তু এই জিনিসটা আমাদের টোটাল স্টুডেন্টদের এগেইনস্ট এ কমিউনিটিতে চলে একটা যায়। হ্যাঁ, পরবর্তীতে পুরার একটা ক্ষেত্রে একটা ব্যাড ঝামেলা করে। এরকম ইমপ্যাক্ট টা পড়েছেও। আ উনি যেভাবে বলছেন আসলে জিনিসটা সেভাবে সত্য না। আচ্ছা। জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে। সেটা হচ্ছে কি দেখেন, আমাদের স্টুডেন্টদের বাংলাদেশে যারা মেক্সিমাম ফ্যামিলি আছে যাদের, হ্যাঁ? তাদের কিছু ডকুমেন্টেশন প্রবলেম থাকে। ডকুমেন্টেশন প্রবলেমটা কি থাকে? কারো এনআইডি নামের বানান ভুল আছে। অথবা কারো নামের বানানে সার্টিফিকেটের সাথে পিতার সার্টিফিকেটের নাম মিলছে না যেটা এনআইডিতে আছে। এগুলো কিন্তু সমাধানযোগ্য। এইটা আপনি কোর্টে যেতে পারেন বা একটা নোটারি পাবলিকেশনে যে ডিক্লারেশন এর মাধ্যমে এগুলো সমাধানযোগ্য। টাইমস্কেপ এর ক্ষেত্রে অনেক টাইম ল্যাপস হয়ে যায়। এ সময় অনেক সময় স্টুডেন্টরা এটা সরাসরি নিজেরা করে ফেলতে পারে। হ্যাঁ? আ সেক্ষেত্রে হয়তো নোটারি পাবলিক করল না বা বানিয়ে দিল। আসলে জিনিসটা এরকমই হয়ে থাকে। আর উম এক্ষেত্রে জালিয়াতির আর কোনো অপশন আমি দেখি না। একটা না স্টুডেন্ট উনি খুব সম্ভবত মানে বলতে চাচ্ছেন যে ফর এক্সাম্পল তাদের এডুকেশনাল ক্রেডেনশিয়ালই নেই। সেই ক্ষেত্রে ব্যাপারটা কি? আচ্ছা। হ্যাঁ, এখন দেখেন যদি মানে অত ব্যাচেলর ধরেন কেউ হয়তো এইচএসসি পাস করেনি কিন্তু সে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চলে গেছে। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কেমন? যদি আপনার কথাটাই ধরি টু দ্যা পয়েন্ট এ হু, যে হু। এইচএসসি পাস করে তারপরে সে পাস করেনি কিন্তু সে সার্টিফিকেটটা শো করেছে। আচ্ছা দেখেন, এটা বহুত বছর আগে থেকেই এইচএসসি সার্টিফিকেট চেক করা যায় অনলাইনে। হুম। এখন এটা আসলে বলাটা কতটুকু গ্রহণযোগ্য? আসলে কিভাবে সার্টিফিকেটটা জাল করবে? কারণ তো বোর্ড আছে, এডুকেশন বোর্ড আছে। পোস্টাইল হয়। এখন তো পোস্টাইল হয়। আপনি হেগ কনভেনশন অনুযায়ী পোস্টাইল হচ্ছে। এখানে তো ওরা সরাসরি জিনিসগুলোকে বিবেচনা করছেন, ভেরিফাই করছেন, রেকটিফাই করছেন। তারপর না ওনারা এখানে পোস্টাইল দিচ্ছেন। আচ্ছা। সো এটা পুরা সিস্টেমটাকে আসলে ব্লেম দেওয়া এটা সত্য না। এটা আ এইচএসসি সার্টিফিকেট কখনোই আসলে নকল করা যায় না বা এইচএসসি সার্টিফিকেট নকল করা যায় না। প্রাসঙ্গিকভাবে আপনি বলতে পারেন ব্যাংকিং ডকুমেন্টস এর ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে বা অ্যাসেট ভ্যালুয়েশন এর ক্ষেত্রে যে প্রবলেম গুলা হয়, এইটা আসলে দেখেন বাংলাদেশে একেকটা জায়গায় একেক রকমের মোর্চা বা মৌজা যেটাকে বলে, সে এস্টিমেশন এ একটু ডিফারেনশিয়েট হতে পারে। হ্যাঁ? যারা সিএ ভ্যালুয়েশন করেন তাদেরও সাথেও কথা হয় আমাদের। এটা আসলে আপনি অ্যাকুরেট তো বলতে পারবেন না। কারণ বাংলাদেশে কি সবাই হ্যাঁ। ট্যাক্স দেয় সমান হারে? তা তো দেয় না। না, না, না। এই প্রবলেম গুলো আসলে ঘটে থাকে। আসলে আদপে এই যেটা বিশাল কোনো ধরনের স্ক্যাম বা এই ধরনের এগুলো কিছুই না। বুঝতে পারছি। আর হ্যাঁ, সার্টিফিকেশন এ যেটা বলছেন যে ধরেন বেসিক সার্টিফিকেট বাদে যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কেউ যদি জাল করে, এটা তো সব দেশ ভেরিফাই করে ইউনিভার্সিটির মাধ্যমে। আর অ্যাপোস্টাইলও তো করা হচ্ছে। তাইলে এইখানে আল্টিমেটলি এখানে ভুলটা কোথায়? বা এখানে আসলে আমি আসলে দ্বিচারিতা চাচ্ছি না। আমি আসলে বলতে চাচ্ছি যে এখানে জালিয়াতিটা কোথায় হচ্ছে? কারণ আপনি তো সার্টিফিকেটটাকে পোস্টাইল করে তারপর না দিচ্ছেন। যেমন ধরেন যেমন হয় না যে ব্যাংক সার্টিফিকেশন আপনি একটা ছেলের ব্যাংক গ্যারান্টি প্রয়োজন। হুম, তার ব্যাংকের কিছু নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রয়োজন। হুম। সো বাংলাদেশে কি ধরেন এমন কোন প্রতিষ্ঠান নেই যারা আপনাকে ফেক ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে দিচ্ছে? বাংলাদেশের পক্ষে কোনো ব্যাংকের পক্ষে আসলে এটা সম্ভব না। ব্যাংকিং যে সফটওয়্যারটা আছে, সেটা আপনি কোনো স্টুডেন্টকে ধরেন একটা ফর এন এক্সাম্পল অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন বা আপনি যেসব দেশে বলেন এদের একটা ব্যাংক ম্যাচুরিটি লাগে।
৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে। আপনি হঠাৎ করে একটা ব্যাংক রেডি করতে পারবেন না। তার সেশন হচ্ছে গিয়ে আপনার ধরেন ফেব্রুয়ারি ইনটেক। যদি সে ডিসেম্বরে অ্যাপ্লিকেশন করে, সে ব্যাংক ৬ মাসে কোথা থেকে নিয়ে আসবে? আর ব্যাংকই কখনোই এটা পসিবল একটা ব্যাংকের পক্ষে যে ব্যাকওয়ার্ড কোনো বা ব্যাকডেটেড কোনো স্টেটমেন্ট ইস্যু করা, এটা কোনো ব্যাংকিং সফটওয়্যার হবে না। আর যখন ফেক ডকুমেন্টস জমা দেওয়া হয়, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে আসলে এটা পসিবল না জমা দেওয়া। কারণ তারা যখন ভেরিফাই করে তখন তো ব্যাংক সত্যটা বলেই দিবে। হ্যাঁ? তাহলে আল্টিমেটলি আসলে কেই রিস্ক নিতে যাবে? কারণ দেখেন, ইউকে তে বলেন, কানাডাতে বলেন, আপনি যদি ফেক ডকুমেন্টেশন সাবমিট করে থাকেন, সেটা কিন্তু আসলে ভয়ংকর ব্যাপার। তাদেরকে ১০ বছরের ব্যান্ডও করে দেয়। আসলে উনি কোন সেন্সে বলেছেন কথাটা আমার ধারণা নেই। তবে হ্যাঁ, কিছু ঘটে এরকম। তবে সেটা খুবই সীমিত, লিমিটেড। এটা আসলে পসিবল না সব ক্ষেত্রে এটা কভার করা। ২ নাম্বার যেটা হচ্ছে, এইটা ঘটে আসলে বেসিক্যালি ইন্ডিয়াতে এবং পাকিস্তানেও কিছুটা রিলেটেড। এটা আপনি ওদের যে আমাদের যে কানাডার যে এডুকেশন মিনিস্ট্রি ওয়েবসাইট দেখবেন বা ইউকের যেটা দেখবেন যে ওখান থেকে যে ডিপোর্ট করে দিচ্ছে। এটা কয়েকদিন আগে একটা স্ক্যাম করেছিল, ইন্ডিয়ানরা করেছিল। বেসিক্যালি মনে হয় পাঞ্জাবে, বা আমি ভুল হলে সরি। আ এইটা হচ্ছে উনাদের সার্টিফিকেশন জালিয়াতি ছিল। বাট এটা তো একটা অর্গানাইজড ক্রাইম। এটা তো একটা অর্গানাইজড একটা সেটেলড ক্রাইম এবং এটাতে হয়তোবা ওদের দেশের সরকারও জড়িত থাকতে পারে এডিকশন মিনিস্ট্রি। কারণ কিভাবে তাহলে ডকুমেন্টেশন গুলো অ্যাটেস্টেশন হয়ে তারপর কানাডায় গেল। যদিও কানাডাতে অ্যাটেস্টেশন লাগে না, বাট জমা দিয়েছে, ভেরিফাই হয়েছে, তারপর ধরা খেয়েছে। সো এটা আসলে আমাদের বুঝতে পারছি। ঠিক ইয়ের আছে, বিষয় না। ওকে, ফাইন। সো এই পর্যায়ে আসলে আমি জানতে চাচ্ছি, তাহলে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আ আপনার মতে আ এখন ভালো অপশন হতে পারে কোন দেশগুলো? যারা বিশেষ করে মাস্টার্স করতে চায় বা আমরা তো ব্যাচেলরের ব্যাপারে একটা ধারণা পেলাম। ব্যাচেলরের ব্যাপারে আপনি বলতে চাচ্ছেন যে, আমরা যদি আমাদের স্টুডেন্টরা চাইলে মালয়েশিয়া, তারপর হচ্ছে এবং আশেপাশে আমাদের ইউরোপিয়ান দেশগুলোকেও তারা বেছে নিতে পারে। কম খরচে যেতে পারে। বাট আপনি প্রাধান্য দিয়েছেন মালয়েশিয়াতে, কস্টিং এবং অন্যান্য সব পড়াশোনার মান সবকিছু বিবেচনা করে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য। আর আ ধরুন যারা মাস্টার্স করতে যাবে বা ধরুন যাদের ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে হলে আপনি কি ধরনের গাইডেন্স বা কোন দেশগুলোকে আপনি মনে করছেন যে সম্ভাবনা ভালো আমাদের স্টুডেন্টদের জন্য? আমার মতে বর্তমানে যে সিচুয়েশনটা বাংলাদেশে আছে, এই সিচুয়েশন সবসময় থাকবে না ইনশাআল্লাহ। বর্তমানে ভিসা রেশিওটা সব দেশেই একটু নড়বড়ে। তারপরে আমি বলব আসলে বেসিক্যালি আমাদের গভর্নমেন্টের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের এডুকেশন মিনিস্ট্রির সিদ্ধান্ত এবং আমাদের যে পররাষ্ট্র নীতি আছে, এইটা আসলে মূলত সমস্যাটা আসলে ভিসার ইস্যুর সমস্যাটা ডিপেন্ড করে অনেক কটা সিচুয়েশনে। শুধুমাত্র স্টুডেন্টের জন্য না। এখানে ডিপ্লোম্যাটিক কিছু সিচুয়েশন আছে। হুম? যেমন আমাদের দেশে দেখেন এম্বাসি গুলা আমাদের দেশে নাই। আমাদের বিদেশে যেতে হয়, পার্শ্ববর্তী দেশে যেতে হয়, সেখানে ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে। তো সবকিছু মিলেই আসলে প্রবলেম গুলো তৈরি হয়। যাই হোক, আপনি যে প্রশ্নটা করছিলেন সেই প্রসঙ্গটার ক্ষেত্রে আমি বলি যে মূলত যদি কোন স্টুডেন্ট চান বা প্যারেন্টস চান যে আল্টিমেটলি কোন দেশে পাঠানোটা তাদের জন্য সেটা ডিপেন্ড করবে তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস, স্টুডেন্টের এলিজিবিলিটি, এগুলোর উপর ডিপেন্ড করে। যেটা আমি আগেও বলেছি। ২ নাম্বার যে পয়েন্টটা হবে আসলে কোন দেশে আমাদের ইজি ভিসার সাবমিশনটা হয়। ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনটাও একটা ফ্যাক্টর। কারণ দেখেন, আমার মতে ফর এক্সাম্পল গ্রিসে কিন্তু খুব সুন্দর এবং ইস্তোনিয়াতে খুব সুন্দর অ্যাপ্লিকেশন করা সম্ভব। আমাদের স্টুডেন্ট এলিজিবল। দে ক্যান এফোর্ড এবং ফাইন্যান্সিয়ালি এবং একাডেমিক্যালিও তারা ওকে। কিন্তু যেতে হবে ধরেন ইন্ডিয়া, যেটা এখন একটা কোয়াইট ইম্পসিবল একটা সিচুয়েশন এ চলে গেছে। তো এই সার্বিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বিবেচনা করি, বর্তমানে বেস্ট চয়েস হচ্ছে যেসব এম্বাসি গুলা বাংলাদেশে আছে। আচ্ছা, বুঝতে পারছি। এর সো মধ্যে আ তাহলে ওই দেশগুলোর ক্ষেত্রে যদি প্রিপারেশন এর ক্ষেত্রে আপনি যদি কোন একটা মানে আমাদের একটা ইন জেনারেল বক্তব্য দিতেন যে প্রিপারেশন গুলো আসলে তারা কখন থেকে তারা নিবে বা কিভাবে নেয়া উচিত? ১ম এ কি সাবজেক্ট চুজ করবে তারপর কান্ট্রি? নাকি কান্ট্রি করে তারপর সাবজেক্টে যাবে? কিভাবে যদি দুটো আসলে একসাথে করা উচিত। দুটো একসাথেই করা একসাথে করা উচিত? উচিত এবং প্রাথমিক সিদ্ধান্তটা নিতে হবে যখন আ আসলে প্যারেন্টসকে, যে তারা কোন সময় আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেওয়ার পরে বা এইচএসসিটা দেওয়ার পরেই আসলে তারা কি আসলে আল্টিমেটলি ১ বছর ২ বছর সময় নষ্ট করবে বাংলাদেশে? নাকি আল্টিমেটলি শুরু থেকে শুরু, যেটা আমি বলেছিলাম যে ব্যাচেলরটা থেকেই শুরু করবে। সরাসরি ওইখানে হুম, চেষ্টা করবে অ্যাডমিশনের জন্য বাইরে। তো আল্লাহর দিলে আমি যেটা বিশ্বাস করি যে আ একটা বাংলাদেশের স্টুডেন্টরা যদি খুব ডেডিকেটেড পড়াশোনায় হয়, মোটামুটি একটা এভারেজ মেরিটের স্টুডেন্টও আমাদের যেকোনো দেশে হুম। তার ডিজায়ার্ড কান্ট্রি তে যেতে পারবে। কারণ তার
এক্সপেকটেশনের সাথে ডিজায়ারের সাথে আসলে ইউনিভার্সিটি বলেন বা ওই দেশের সবকিছু সামঞ্জস্যপূর্ণ হয় কিনা। তো মূলত ১ নম্বরে যেটা আমি বলতে পারি যদি এফোর্ডেবিলিটি কম থাকে যেহেতু বেশিরভাগ আমাদের দেশে মধ্যবিত্ত সমাজ বা আমাদের যে ইনভেস্টমেন্টের একটা ইনটেনশন থাকে যে আসলে আমি ঠিক প্রপার জায়গায় ইনভেস্টমেন্ট করছি কিনা। জি। সেই জায়গায় সর্বপ্রথম আমি যেটা সাজেস্ট করি যে ইউরোপ জোন যেটা, হ্যাঁ? আমি নিজে ইউরোপ করি বলে সেটা না। আ আমি যেটা মনে করি যে এফোর্ডেবিলিটি ইন টার্মস অফ ২ টা দেশের নাম বলেন ইউরোপের যে আপনি দেশের। হাঙ্গেরি আছে। হাঙ্গেরি, ওকে। আচ্ছা। হাই, হাঙ্গেরিতে তো আপনি এজেন্ট। না, আমি আসলে ঠিক সেইজন্য বলছি না। আমি আসলে প্র্যাকটিক্যাল সিচুয়েশন টা মানে আপনি বলছি। ওয়ান অফ দি গুড হ্যাঁ, এজেন্ট অ্যাজ ফার হ্যাঁ। অ্যাজ আমরা জানি। আ বাট হাঙ্গেরি বাদে কি হতে পারে অপশন? আপনি সুইডেন দেখতে পারেন। সুইডেন, ওকে। আপনি সুইডেন দেখতে পারেন। আ যদিও সুইডেনের জন্য এফোর্ডেবিলিটি টা একটু ভালো ধরনের হু, এফোর্ডেবল হু। হয়। তবে ডেনমার্ক আছে। ডেনমার্ক। আর তারপরে একটা দেশ শুনলে আসলে অনেকে আমরা নাক কুঁচকে ফেলি। sometimes we say বা as an agent বা আমাদের যারা আছেন পার্শ্ববর্তী কনসালটেন্ট অনেকে আছেন। বাট এটা আসলে খুব ফলপ্রসূ একটা ব্যাপার। যারা আসলে খুবই আ ইউরোপে যেতে চায় বাট এডুকেশন কোয়ালিফিকেশন খুবই খারাপ। আ মোটামুটি একটা এডুকেশন কোয়ালিফিকেশন থাকে এবং যদি IELTS স্কোরটা ভালো থাকে তাহলে মাল্টা তাদের জন্য একটা গ্রহণযোগ্য সলিউশন হলেও হতে পারে। অ্যাপার্ট ফ্রম দিস আমি যেটা মনে করি আ যদি আ একটু কষ্ট হয়, কষ্ট করেও যদি মনে হয় যে না এফোর্ডেবিলিটি টা কোনোভাবে সমাধান করা সম্ভব, সেক্ষেত্রে ডেনমার্ক ইস দ্য বেস্ট অপশন। বাট এখানে কিন্তু রিকোয়ারমেন্টস টা একটু হাই। এ এডু এ ইন টার্মস অফ এডুকেশনাল রিকোয়ারমেন্টস টা ওকে, হাই ওকে, ওকে। এবং প্রপার গাইডেন্সটা দরকার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে। কারণ এখানে একটা ইন্টারভিউটা হবে, এটা খুব সিরিয়াস ইন্টারভিউ হবে। এবং এটা দিয়ে পাস করে বের হয়ে আসতে হবে। আমার মাসে সেটা কিন্তু এভাইলেবল সেটা করছেও আলহামদুলিল্লাহ। আর আর এছাড়া যদি মনে করেন যদি আরেকটু ভালো এফোর্ডেবিলিটি হয়, উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা একটু কষ্ট করবেন, সেক্ষেত্রে আমি মনে করি বর্তমানে অস্ট্রেলিয়াতে এটা সহজ সহজ আসলে। এটা যে খুব একটা কঠিন বিষয় তা না। একটু কষ্ট হয় হয়তো প্যারেন্টসদের বাট এটা এফোর্ড করা যায়। একটা ফিউচারও আছে। এটা ফিউচারও আছে ফিউচারও এবং আছে। ফিউচারে আছে এবং দেখেন আপনি আসলে ফিউচারটাকে চিন্তা করবেন কোন সেজে? এই যে আপনি কান্ট্রি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ নাকি এফোর্ডেবিলিটি সেটা আসলে আপনাকে ওভারঅল চিন্তা করতে হবে। আচ্ছা, আচ্ছা। সেনজেন ভিসা মানে ইউ হ্যাভ অ্যান অপশন টু এন্টার লাইক 29 or 30 কান্ট্রিজ। হ্যাঁ? বাট এটা লজিক্যালি ইউজ করতে হবে। আমাদের দেশের স্টুডেন্টরা যদি একটা দেশে যেয়ে আরেকটা দেশে ভেগে যায়, হ্যাঁ? তাহলে কিন্তু ভিসার ইস্যু কমে আসতেছে, কমেই থাকবে। হ্যাঁ, এটা যেমনটা আপনি বললেন যে এই বিষয়টা কিন্তু চায়নাতে হচ্ছে মূলত। যে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আমরা দেখি যে চায়নাতে পড়তে যায়। কিন্তু রিসেন্টলি আমার একজন পরিচিত আছে। তার মাধ্যমে জানতে পারলাম যে আম তাদের একজন স্টুডেন্ট চায়না থেকে পড়তে গিয়ে তারা আরেকটা জায়গায় পালিয়ে ক্রস বর্ডার চলে গিয়ে এখন আইনগতভাবে আ একটা ঝামেলায় পড়েছে। এই ক্ষেত্রে আমি বুঝতে পারি, এক্ষেত্রে তাদের হয়তো কোনো আয় করার তাড়না আছে, পড়াশোনাটার পাশাপাশি আয় করার তাড়না আছে। খুব বাস্তবতা অনুযায়ী আমি তো বলতে চাই আপনাকে, আপনি যদি বলতেন, এমন কিছু এমন কোনো দেশ আছে আমাদের ধরেন যারা একদমই ধরেন হয়তো গ্রামের পর্যায়ে, যারা অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে যারা বিদেশে চলে যাচ্ছে, মানে একটা হিউম্যান ট্রাফিকিং এর শিকার হচ্ছেন। ওদেরকে কি কোনোভাবে আপনার এমন কোনো দেশে আমরা কনভার্ট করতে পারি? যেখানে ধরেন তারা পড়াশোনাও করতে পারলো এবং একই সাথে তারা কিছু আয়ও করতে পারলো এবং যেটা তাদের ফিউচারে একটা ভালো আ কিছু দিতে পারে। এট লিস্ট মানব পাচার না হয়ে অ্যা ধরেন কোনো মানে এভাবে করে নিজের জীবনকে আপনার ঝুঁকিতে না ফেলে তারা যদি সামগ্রিকভাবে এমন কোথাও যেতে পারতো, যেটা তাদের একটা আয়ের উৎস হবে এবং প্রাথমিকভাবে তাদের এডুকেশনটাও কন্টিনিউ হবে। এমন কি কোন দেশ আপনি সাজেস্ট করতে পারেন? বা আপনারা কাজ করছেন কি এমন কোন দেশ নিয়ে? হ্যাঁ, এরকম ২ টা দেশ আছে। আ যা আপনার এই ২ টা দেশ হচ্ছে গিয়ে একটা তো আমি আগে বলেছিলাম মালয়েশিয়া, আরেকটি দেশ হচ্ছে সাউথ কোরিয়া। হুম? সাউথ কোরিয়া। জি, সাউথ কোরিয়া আচ্ছা, আছে। ওকে। আচ্ছা, সাউথ কোরিয়ার যে টিউশন ফি টা তার আসলে সাউথ কোরিয়ার টিউশন খুবই অ্যাফোর্ডেবল। কারণ সাউথ হচ্ছে কোরিয়া তো বেশ ভালো একটা দেশ। মানে হ্যাঁ, সাউথ কোরিয়া খুব ফাইন্যান্সিয়ালি। ভালো দেশ। একমাত্র দেশ যেটাতে সরাসরি ইউনাইটেড স্টেটস এ উইথআউট ভিসা অন অ্যারাইভাল এ যায়। এটা খুব রেয়ার কেস একটা। আচ্ছা। এবং খুব ডেভেলপ একটা কান্ট্রি। আইটি তে আসলে অনেক দূর এগিয়ে গিয়েছে। আর মূলত একটা বিষয় হচ্ছে সাইবার সিকিউরিটি ওদের একটা বিশাল ব্যাপার। ওইখানে স্টুডেন্টরা যারা পড়তে যাবে তাদের যে এফোর্ডেবিলিটি টা আসলে খুব মুখ্য বিষয় না। কারণ হচ্ছে মাত্র ধরেন যদি ৪ থেকে ৫,০০০ ইউনাইটেড স্টেটস ডলার হয়, ইউএসডি হয়, সেক্ষেত্রে ওরা অনেক সময় ৪০% পর্যন্ত আপনার স্কলারশিপ দিয়ে দেয়। হুম? কমে ধরেন দে $২২০০-২৫০০ অনেক সময় চলে আসে আচ্ছা। টিউশন ফি টা। এছাড়া এদের আরো কিছু সুযোগ সুবিধা দেয় যেমন রিজিওনাল ভিসা।
যেটা রিজিওনাল কোটা বলে ওরা। আমাদের টার্মে আমরা রিজিওনাল কোটা বলি এটাকে। রিজিওনাল ভিসাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যদি নির্দিষ্ট কয়েকটা সাবজেক্টে, বিশেষ করে এগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট হতে হবে। যেমন আইটি সেক্টর হতে পারে, আ অথবা নার্সিং হতে পারে, অথবা আপনার ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে। এসব সাবজেক্টে যদি কোনো স্টুডেন্ট ভালোমতো পড়াশোনা করে, হুম? যদি ব্যাচেলরটা করে, সেক্ষেত্রে কিন্তু আল্টিমেটলি সে সরাসরি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন এলিজিবল হয়ে যাবে। কিভাবে? হয়ে যাবে। মানে ওখানে কারণ গিয়ে ব্যাচেলর ওই করলে। সাবজেক্ট গুলো তো শর্ট লিস্টেড, হ্যাঁ? হ্যাঁ। তো এটা একটা পিআর এর ক্ষেত্রে সে অগ্রাধিকার পাবে। একটা কোটা হিসেবে কাজ করে আচ্ছা, এটা। মানে এক্ষেত্রে IELTS এর কোনো ইস্যুস আছে? হ্যাঁ, IELTS এর ইস্যুটা যেটা হচ্ছে যে এখানে ইউজুয়ালি মা আপনার ম্যান্ডেটরি ম্যান্ডেটরি। হ্যাঁ, এট লিস্ট 5.5, মাস্টার্স 5.5 তারা ব্যবহার করে। তবে রিসেন্টলি যেটা তারা ইন্ট্রোডিউস করেছে সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাচেলর জন্য ইএপি প্রোগ্রাম। ইএপি প্রোগ্রামটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স বা প্রিপারেটরি কোর্স, হ্যাঁ? ইংলিশ ফর একাডেমিক প্রোগ্রাম, হ্যাঁ? তারা প্রায়োরিটি বেসিস একটা স্টুডেন্টকে তার পরবর্তী সাবজেক্টে পড়ার জন্য যেভাবে রেডি করা দরকার সেভাবে রেডি করে। আ এবং যেহেতু ইংলিশ টিচিং মেথডটা ইংলিশ, সো ইংলিশটা মোটামুটি ওদের আ ভালো একটা ভালো একটা প্রসেস এ নিয়ে আসে। একটা স্টুডেন্ট যাতে খুব সহজ হয় ইংরেজিটা বোঝার জন্য। কারণ ক্লাস আচ্ছা, লেকচার আচ্ছা। বলেন বা মানে অর্থাৎ আমি যেটুকু বুঝতে পারলাম, মানে সহজ করে যে ভাষায় বুঝলাম, যদি আমাদের সাধারণ যারা ছাত্রছাত্রী, বিশেষ করে ধরুন আম একদম খুব সহজ ভাষায় আমি বলছি, যারা হয়তো একটা সময় এইচএসসির পরে আমাদের দেশের বিভিন্ন জায়গায় যারা হয়তো চেষ্টা করেন বিভিন্ন দালাল বা অন্যদেরকে টাকা পয়সা দিয়ে মানব পাচার বা কোনো একটা দেশে গিয়ে তারা ইউরোপে কোনো দেশে আশ্রয় নিতে, অন্য কোনো একটা মানে জাস্ট নামকাওয়াস্তে একটা ভিসা দিয়ে চলে যেতে, পড়াশোনা করার হয়তো ভিসা নিয়ে যারা যাচ্ছে, স্টুডেন্ট ভিসা নিয়ে তারা যাচ্ছেন। কিন্তু আসলে সেটা কোনো কাজের কাজ হচ্ছে না। তাদের জন্য বা এই ধরনের মানুষ বা ধরেন আরেকটু বেটার যারা আছে, তারা চাইলে একটু যদি একটু গুছিয়ে পরিকল্পনা করে, তাহলে এই দেশটাতে তারা চাইলে পড়াশোনা শেষ করে তারা একই সাথে আয়ও করতে পারবে এবং তারা ভবিষ্যতে হ্যাঁ, সেখানে প্রচুর পরিমাণে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা শুধু ব্যাচেলরের জন্য সাউথ আফ্রিকা। মাস্টার্সের জন্য এমওআই দিয়ে দিচ্ছে এইবার সুযোগ। মানে ই-ভিসা আচ্ছা, এখানে এম্বাসি ফেস করার কোনো প্রবলেম নাই। আর ফ্যামিলি ইএপি যেতে পারবে? হ্যাঁ, স্পাউস, পারবে। স্পাউস সহ এটা নির্দিষ্ট সময় পরে। হুম? একটা নির্দিষ্ট সময় একটা পরে। নির্দিষ্ট সময় পরে। যেমন ইএপি প্রোগ্রামের ক্ষেত্রে আপনার যেটা আমি বলছিলাম, হ্যাঁ? ইএপি প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু IELTS টা ম্যান্ডেটরি না। ইএপি প্রোগ্রামে গেল, এখানে ইংরেজি পড়লো। এখানে কিন্তু তারপরে কিন্তু সে সরাসরি নিজের মেইন সাবজেক্টে যাচ্ছে। মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু এমওআই, হ্যাঁ? মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশ হয়, তাহলে হ্যাঁ। সরাসরি কিন্তু তারা অ্যাডমিশন দিচ্ছে। ও! ইএপি প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু সাউথ কোরিয়া ভিসা নাম্বার ইস্যু করে দেয়। আচ্ছা। হ্যাঁ? এবং পরবর্তী অ্যাম্বাসিতে যে ডকুমেন্টস জমা দিলে ২ থেকে ৩ দিনের মধ্যে তারা ইনকোয়ারি থেকে করে, নাহলে ২-৩ দিনের মধ্যে ভিসাটা স্টিকারটা লাগিয়ে দেয়। আর মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু তারা ই-ভিসা ইস্যু করে। ডিরেক্ট ই-ভিসাটা অনলাইনে সরাসরি ইস্যু স্টুডেন্টের করে ইমেইলে দেয়। চলে আসবে। তাহলে তো এটা তাদের জন্য খুব ভালো একটা অপশন হ্যাঁ, এটা আমাদের। অ্যাম্বাসি ভিসার কোনো প্রবলেম হ্যাসেলটা নাই। এবং সো এটা সার্টিফিকেটও বিশ্বমানের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সেখানে এদের আপনার কাজ সাউথ করা, কোরিয়া থাকার, থাকার পিআর এর এবং সুবিধা আছে। লিভিং এক্সপেন্স টাও খুব মানে এফোর্ডেবল এবং কাজ করে প্রচুর টাকা কামানো যায়। যেমন এটা আপনাকে ৩ বছর পড়াশোনা শেষ করার পর আপনাকে ৩৬ মাসের একটা D10 ভিসা একটা এপ্লাই করতে দিবে। যেটা কিন্তু আসলে জব সার্চিং ভিসা। ৩৬ মাস কিন্তু হিউজ অ্যামাউন্ট, হিউজ জি, জি। টাইম একটা। সো তো পিআর এর ইভান, জন্য আজকে আসলে আমরা আলোচনার আমাদের প্রায় শেষের দিকে একদম চলে এসেছি। জি, জি। আমরা যাওয়ার আগে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটু জানতে চাই যে আপনারা আসলে মূলত আ কিভাবে ছাত্রছাত্রীদেরকে হেল্প করেন, শিক্ষার্থীদের হেল্প করেন? আ আপনাদের যদি কোনো USP থাকে, মানে কেন আমি আপনার প্রতিষ্ঠানের কাছে যাবো? যদি আপনার প্রেক্ষাপটে যদি আমাকে বলতেন, তাহলে ছাত্রছাত্রীদের, মানে আমি বলতে চাচ্ছি ছাত্রছাত্রীরা সহজে আপনার কাছে গেলে কি ধরনের সার্ভিস তারা পাবে? এবং কোন কারণে আপনারা কিছুটা অন্যদের চাইতে আলাদা? যদি একটু বলতেন আমাকে। আসলে আমরা এই কারণে বলতে চাই যে আমরা আমাদের স্টুডেন্টের সাথে যখন ডিল করি, আমরা সরাসরি একটা স্টুডেন্টকে আগে বলতে দেই। হ্যাঁ? তার যে ডিজায়ারটা, তার যে আসলে ইনটেনশনটা কি সেটা প্যারেন্টস হোক, স্টুডেন্ট হোক তারা আমাদেরকে এটা বলবে। দেখেন একটা কনসালটেন্সির মূল শর্ত হচ্ছে আগে শোনা তারপর বলা। হুম? সো উই রাইট। আর ভেরি গুড লিসেনার। আমার স্টুডেন্টের প্রবলেম সম্বন্ধে সবকিছু আমরা A to Z জানতে চাই। যে আসলে কি প্রবলেম তোমার কোথায় আছে? এটা ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে ওপেননেস। ওপেননেসটা হচ্ছে কি? খুব আমরা গুরুত্বপূর্ণ। স্টুডেন্টদের মধ্যে আমরা কোনো কিছু হাইড রাখছি না। আমি কিভাবে প্রসেসটা করছি, এটা আমার যেসব স্টুডেন্ট গেছেন, যারা বাইরে আছেন তারাও জানে, যারা নতুন আপকামিং স্টুডেন্ট আছেন বা এসে এখন ফাইল ওপেন করছেন তারাও জানেন। যে আমরা A to Z সবকিছু ওপেন করে দিচ্ছি। এখানে আমার লুকানোর কিছু নাই। আমি কোন কাজটা কিভাবে করছি, কোন অ্যাডমিশনের কোন প্রসিডিউর আছে এটা স্টুডেন্টরা
দেখতে পাই। কিভাবে? আমরা বেসিক্যালি এটা অন্যান্য অনেক এজেন্সি এটা শেয়ার করবে না। বাট এটা আমরা করে থাকি। সেটা হচ্ছে ইমেইল অ্যাড্রেসটা আমরা শেয়ার করি। কারণ যে ইমেইল অ্যাড্রেসটা ইউজ করা হয়, সেই ইমেইল অ্যাড্রেসটার সাথে আমাদেরও অ্যাক্সেস থাকে, স্টুডেন্টেরও অ্যাক্সেস থাকে। সো আল্টিমেটলি স্টুডেন্টরা সেটা দেখতে পারে। হুম? এবং স্টুডেন্টরা তাদের আপডেটস গুলো খুব সরাসরি বুঝতে পারে যে আসলে কিভাবে কোন প্রসেসটা কিভাবে হচ্ছে। এটা একটা আসলে বিশাল ইউনিকনেস। এটাকে আসলে দেওয়াটা খুব সমীচীন না, আবার আমাদের ক্ষেত্রে সমীচীন। কারণ আমরা জিনিসটা প্রায়োরিটি বেসিস এ করি এই কারণে যে আমরা আসলে আলোচনা করিনি যে আমার এই কস্ট এইখানে টিউশন ফি এত আসবে, আমার সার্ভিস চার্জ এত, আমার ফাইল ওপেনিং চার্জ হুম। এত। এগুলো কিন্তু আমি ইন ডিটেইলস আলোচনা করে নিচ্ছি। সো পরবর্তীতে আমি তার সাথে কোনো এড, হাইড কস্ট এগুলো কিছুই আমাদের নাই। নাথিং টু হাইড, মানে না, একদম কিন্তু খুবই হাইড ট্রাস্টওয়ার্দি এক্সাক্টলি বিষয়টা ট্রাস্টওয়ার্দিনেস। থাকে। সো ট্রান্সপারেন্সি, কারণ সে দেখতে পাচ্ছে। সে স্বচ্ছভাবে ইমেইলে দেখতে পাচ্ছে তার আপডেটেশনটা কিভাবে হুম, আসছে। হুম, হুম, সে প্রসেসটা সম্পূর্ণ সে জানছে। এটা যে ওপেননেস। হুম, হুম। আরেকটা হচ্ছে আপনার হচ্ছে যেটা ইন্টিগ্রিটি, হ্যাঁ? হ্যাঁ, দেখেন আমরা যা বলব আমরা তাই করব ইনশাআল্লাহ। আমরা বরং একটু বেশি করার চেষ্টা করি সবসময়। সেটা আমরা আসলে দাবি করি না যে আমরা বেশি করি। বাট আমরা যতটুকু বলব আমরা ততটুকু কভার করার ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। চেষ্টা করি। হুম? আচ্ছা, ধরেন বাংলাদেশি স্টুডেন্টদের কিন্তু একটা টেনডেন্সি দেখা যায়। তারা সাধারণত আম স্টুডেন্ট বিভিন্ন কনসাল্টিং তে আসেন, তথ্যগুলো নেন। গিয়ে তারা নিজেরা অনেক সময় আবেদন করেন। অনেকে সফল হন, বাট অনেকেই আবার রিফিউজড হন। হুম, এবং রিফিউজড হওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম আমরা কমন ভাবে সবার ক্ষেত্রে পাই। সেটা হচ্ছে ডকুমেন্টেশন সাবমিট করার বা প্রসেসিং করার যে বিষয়টা। হুম। এই বিষয়টা নিয়ে কথা বলে আসলে আমরা আজকে প্রোগ্রাম শেষ করব। ডকুমেন্টেশন বিষয়টা কেন গুরুত্বপূর্ণ এবং আপনারা কিভাবে এই বিষয়টাকে প্রায়োরিটি দেন সেটাই জানতে চাচ্ছি। প্রত্যেকটা দেশের ক্ষেত্রে ইমিগ্রেশনের ক্ষেত্রে যদি অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে ইমিগ্রেশন ভিসা পর্যন্ত প্রত্যেক ২ টা পার্ট আছে। একটা হচ্ছে ইউনিভার্সিটি পার্ট, আর হচ্ছে ইমিগ্রেশন পার্ট। জি। অ্যাডমিশন পার্টের ক্ষেত্রে যে ডকুমেন্টেশনস গুলো দরকার হয়, এটা অনেক সময় জটিলতার সম্মুখীন হতে হয়। হ্যাঁ? কারণ আসলে এসওপিটা কিভাবে লিখবে? আসলে ইউনিভার্সিটি কি জানতে চায়? ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসিডিউর এর ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন বা এন্ট্রান্স এক্সামটা বলেন, এটা আসলে কি টাইপের কোয়েশ্চেন তারা করে? কোয়েশ্চেনের প্যাটার্নটা কি? দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স এর কারণে আমরা সেটা খুব দ্রুততার সাথে করার চেষ্টা করি। আমরা জানি এবং আমরা জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। জি। এটা একটা জিনিস। ২ নাম্বার যেটা আরেকটা আপনি যেটা বলছেন ইমিগ্রেশন বা ভিসা অ্যাপ্লিকেশন। ভিসা অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস থাকে, স্পেশাল রিকোয়েস্ট দরকার হতে পারে। যেমন একটা স্টুডেন্টের ক্ষেত্রে যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে গিয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা শুধু ভেরিফাই হবে কোথায়? সেটা বাংলাদেশের আরেকটা নির্দিষ্ট দেশে যে হাই কমিশনে এটা ভেরিফাই করে পরে আবার স্থানীয় ফরেন মিনিস্ট্রি থেকে করে দিতে হবে। এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো আসলে একটা স্টুডেন্টের পক্ষে খুব কঠিন হয়ে যায়। কারণ আমরা যেহেতু বাল্ক অ্যামাউন্ট এর স্টুডেন্টের সাথে করি, সো আমরা আসলে এটা আমাদের যেসব চ্যানেল আছে আমরা সেগুলোই ব্যবহার করে সুন্দর মতো জিনিসকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আসলে। ইমান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকে খুব আ তাড়াহুড়ায়, যেহেতু আপনার বিশেষ কাজ আছে, সে কারণে আপনাকে জোর করে ধরে আমরা নিয়ে আসছি আজকে আমাদের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। এবং আমরা খুব ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ভবিষ্যতে আপনার সাথে আবারও বসবো এবং আ বিভি উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে এবং আরো অন্যান্য অনেক প্রশ্ন নিয়ে আপনার সাথে আবারও আলোচনা করব। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। জাদিদ, আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা দর্শক যারা এটা দেখছেন আশা করি আমার প্রতিক্রিয়া সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমি যা বলেছি সেটা আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে বলেছি বা আমার এক্সপেরিয়েন্স থেকে বলেছি। হোপফুলি এটা যে যারা আপকামিং স্টুডেন্ট আছেন বা তার প্যারেন্টস এবং স্টুডেন্টদের এটা কাজে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আ সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদের কথা শুনেছেন। আ আমরা অনেক বিষয় চেষ্টা করেছি খোলামেলা কথা বলার জন্য। যে প্রশ্নগুলো আপনার আমার মনে সবসময় ঘুরে আসে। বিশেষ করে যারা বাংলাদেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চান, মধ্যবিত্ত পরিবারের যে সন্তানরা আছেন বা শিক্ষার্থীরা যারা আছেন, তাদের জন্য আশা করি আমাদের এই পর্বটি অনেকখানি হেল্প হবে। এছাড়াও যদি আপনাদের অন্যান্য কোনো প্রশ্ন থাকে, তারা সরাসরি আমাদেরকে জানাতে পারেন। আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনাদের সকল প্রশ্ন আমাদেরকে জানাবেন। তাহলে আমরা সেগুলোর উত্তর আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।